সৌম্য চুপ থাকলো। সে বুঝতে পেরেছে নিয়াজ কেন এসব বলেছে। নিয়াজই তো তার বনুকে বাঁচিয়েছিল। লোকটির ঋণ সত্যি সে কখনোই শোধ করতে পারবে না। নিয়াজের কথায় সৌম্য ভাবুক হলো। সন্ধ্যা অন্ধকারে ভয় পায়। তার মনে আছে সে এই শহরে আসার পর মাঝে মাঝে সে সন্ধ্যার ঘরে গিয়ে দেখতো সন্ধ্যা ঘুমিয়ে গিয়েছে। সে ঘরে লাইট অফ করে ঘর থেকে বেরোতে নিলে সন্ধ্যা ধরফর করে উঠে বসতো। সৌম্য দ্রুত তার বনুর পাশে বসে জিজ্ঞেস করলে সন্ধ্যা হাঁপাতে হাঁপাতে ইশারায় লাইট জ্বালাতে বলতো। সৌম্য ঘরে লাইট জ্বালালে সন্ধ্যা শান্ত হয়ে যেত। সৌম্য অবাক হতো সন্ধ্যার এরকম ব্যবহারে, কারণ সে যখন ঢাকায় পড়তে এসেছিল তখন থেকে সন্ধ্যা তাদের গ্রামের বাড়িতে অন্ধকার ঘরে একাই থাকতো, কিন্তু এখন পারে না। সৌম্য এরপর থেকে সন্ধ্যার ঘরের লাইট কখনো আর নেভাতো না। সন্ধ্যা সব সময় ঘরের লাইট জ্বালিয়ে ঘুমায়। তারপর থেকে সন্ধ্যা স্বাভাবিকই ছিল। আজ হয়তো কারণটি ধরতে পারল সৌম্য। দীর্ঘশ্বাস ফেলে নিয়াজের উদ্দেশ্যে বলে, ও অন্ধকার ভয় পায়, লাইট নিভিয়ে ঘুমাতে পারে না। নিয়াজ উত্তর করে, একটি সাইকিয়াট্রিস্ট দেখাও, ঠিক হয়ে যাবে। আরও আগেই দেখানো উচিত ছিল। সৌম্য ছোট্ট করে বলে। জি। কথাটা বলে সৌম্য দ্রুত উঠে দাঁড়ায়। নিয়াজ আকাশের দিকে তাকায়। আকাশের মাথা নিচু। সন্ধ্যাকে মূলত নিয়াজ দেখেনি, দেখেছে তার ফ্রেন্ড। 11 মাস আগে যে মেয়েটি সন্ধ্যাকে দেখেছিল আজই সে দেখেছে। তাকে কিছু বলেছে, কিন্তু নিয়াজ আকাশকে বলতে একটু বিব্রত বোধ করেছে। অবাক হয় ছেলেটি তার বউকে এত ভালোবাসে, অথচ মেয়ের মেন্টাল কন্ডিশনের কথা একবারও ভাবেনি। এমন তো নয় আকাশ জানে না এসব ভাবনা রাখে। অস্বস্তি দূরে ঠেলে মৃদুস্বরে বলে, আকাশ, আমার মনে হয় আপাতত তোমার স্ত্রী থেকে দূরত্ব মেনটেন করা উচিত। কথাটা শুনে আকাশ চোখ বুজলো। চোখ দুটো অসম্ভব লাল। সৌম্যের কানে কথাটা যেতেই দরজার কাছে এসে তার পা থেমে যায়। রাগে চোয়াল শক্ত হয়ে যায় তার। ডান হাত মুঠো করে নিয়াজের সামনে সিন ক্রিয়েট করতে চাইল না, নিঃশব্দে বেরিয়ে গেল। বাইরে এসে সৌম্য একটি চেয়ারে বসে। আসমানি নাওয়ান এখানেই আছে, টেনশনে মাথা ফেটে যাচ্ছে। সন্ধ্যার কানে শিমুকে পাঠিয়েছে। সৌম্যকে দেখে আসমানি নাওয়ান জিজ্ঞেস করে, নিয়াজ কি কইল আব্বা? সৌম্য যেমন তার বোনের কষ্টে কথা বলতে পারছে না, তেমনি রাগে শরীর কাঁপছে তার। সে নিজেও জানে না আকাশকে সে কি করবে, তবু ছোট্ট করে বলে, তেমন কিছু না। আসমানি নওয়ান আর কিছু বলল না। ছেলেটাকে কেমন যেন লাগছে। সন্ধ্যার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। মলিন মুখে মেঝের দিকে চেয়ে আছে মেয়েটা। পাশে শিমু বসা। শিমু সন্ধ্যার জন্য খারাপ লাগছে। কেন যে অজ্ঞান হয়েছে তা তো জানে না, কিন্তু তার আকাশের জন্য বেশি খারাপ লাগছে। আকাশ ভাইয়া সন্ধ্যার জন্য কত কষ্ট পেয়েছে সেসব তারা নিজ চোখে দেখেছে। আজকেও সারাটা পথ সন্ধ্যাকে নিয়ে কেমন ছটফট করছিল, অথচ সন্ধ্যা আজ কিভাবে লিখলো যে আকাশ ভাইকে ডিভোর্স দিয়ে দিবে। এক পর্যায়ে শিমু বিরক্তি কণ্ঠে বলে, ভাবি, তুমি আকাশ ভাইকে একটু বুঝবে না? কেন এত কষ্ট দিচ্ছ তাকে? কেন মেনে নিচ্ছ না? কেন ডিভোর্স দিতে চাইছো? সন্ধ্যা শিমুর কথা শুনে অবাক হলো। মলিন মুখটা আরো মলিন হলো। সে আকাশকে কষ্ট দিয়েছে, সে ডিভোর্স দেওয়ার কথা একবার বলেছে বলে শিমু তার প্রতি বিরক্ত, অথচ আকাশ ডিভোর্স পেপারে সাইন অবধি করেছিল। সেটা নর্মাল। সে আকাশকে মানছে না বলে যেন সে কত বড় দোষী, আর আকাশ তাকে ডিভোর্স দিতে না পারায় তাকে আঘাত করতে চাচ্ছিল। এটাও কিছু না। সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়। নিজেকে সামলে নেয় সন্ধ্যা। মলিন মুখখানায় প্রাণহীন এক হাসি ফোটায়। শিমুর হাত থেকে শিমুর ফোন নিয়ে কিছু টাইপ করে শিমুর সামনে ধরে। আমার বউ হওয়ার যোগ্যতা তোমার নেই। আমার মা তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, আর তোমরা আমার সহজ সরল মাকে গুটি বানিয়ে বড়লোক বাড়িতে ঢুকে পড়লে। আমার স্ট্যাটাস সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের? যত সব রবিশের দল। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স দিতে চাই। এত জেরা কেন করছো আমাকে? আমি তো প্রথম দিনই বলে দিয়েছি আমি বেয়াদব মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো। মেসেজটি পড়ে শিমু অবাক হয়ে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা আবারও নির্জীব হেসে টাইপ করে, তোমার ভাইয়া আমাকে তার স্ট্যাটাস দেখিয়েছিল শিমু। আজ কেন তোমার ভাই আমাকে মানতে চায়? আমি তার খালাতো বোন বলে?
আমার সৌম্য ভাইয়া চাকরি করে বলে এই দুটো যে কোনো একটার জন্যেই তো আমাকে চায় তিনি, তাই না? স্ট্যাটাস দেখে আমাকে চায়। শোনো শিমু, যারা স্ট্যাটাস দেখে তোমায় চাইবে তারা তোমার পা ধরে চাইলেও তুমি তাদের চাইবে না। আমি জানি তোমার ভাইয়ের দোষ নেই, কিন্তু তোমার ভাই যেদিন আমায় ডিভোর্স দিতে চেয়েছিল আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, সেই দিনে আমি অর্ধধর্ষিত হলাম। এর দায় তোমার ভাই এড়াতে পারবে নাকি আমি 2 দিনে ভুলতে পারবো বলো তো? দেখো শিমু, আমি অল্পতেই কেঁদে ফেলা মেয়ে, এদিক থেকে অনেক বোকা আমি, কিন্তু আত্মসম্মানহীন নই। আমার সৌম্য ভাইয়া আমায় কখনোই আত্মসম্মানহীন হতে শেখায়নি, কিন্তু আমি 11 মাস আগে তোমার ভাইয়ের এসব কথা শুনেও আমি তাকে চেয়েছি। আবেগে পড়ে ছোট পাগলামোও করেছি আমি, কিন্তু আজ আমি হেসে খেলে তাকে চাইতে পারছি না। আমার সম্মানে লাগছে। তোমার ভাইয়া যখন যখন ইচ্ছা ডিভোর্স দিতে চাইলো, আর যখন ইচ্ছা হলো ভালোবাসলো, আমিও পুতুলের মতো সবটা মেনে নিলাম। আমি মেয়ে বলে এতটা ভ্যালুলেস হতে চাই না শিমু। শিমু অবাক হয়। লেখাগুলো পড়ে অর্ধধর্ষিত কথাটি শিমুর মাথার উপর দিয়ে গিয়েছে এরকম কিছু তো সে জানে না। অতঃপর বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করে। অর্ধধর্ষিত মানে? সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলল। অবাক হলো না, শিমু এসব জানে না, জানার কথাও না। সন্ধ্যা এড়িয়ে গিয়ে মাথা নেড়ে বোঝায় কিছু না। শিমু সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যার চোখে পানি ভর্তি। মলিন মুখে বলে, তুমি আকাশ ভাইয়াকে চাইছো না? আবার আকাশ ভাইয়ার জন্যই কাঁদছো ভাবি? সন্ধ্যা ঢোক গিলল, দৃষ্টি নিচু করে নেয়। চোখ থেকে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে অস্বীকার করল না, আকাশের জন্যই তার অশ্রু ঝরে। আকাশ তার জীবনের প্রথম পুরুষ, যাকে সে হৃদয় দিয়ে অনুভব করে। আকাশের জীবনে অন্য কেউ এসেছে ভেবে তাকে ডিভোর্স দিতে চায় ভেবে কত চোখের পানি ফেলেছে। আকাশের সাথে দেখা হওয়ার পর যখন আকাশের জোর জবরদস্তি দেখেছে তখন সন্ধ্যার খারাপ লেগেছে, রাগ হয়েছে। এখনো হয়, তাকে আকাশ পুতুল কেন ভাবে? 11 মাস আগে যেমন নিজের ইচ্ছে তার উপর চাপিয়ে ডিভোর্স দিতে চেয়েছিল, আজও তেমনই নিজের ইচ্ছায় তাকে জোর জবরদস্তি করে নিজের কাছে আটকে রাখতে চায়। তার দুটো কথা শুনতে চায়নি একটা বারও। সন্ধ্যার দম আটকে আসে। ভীষণ আফসোস হয় যে মানুষটা তার ইচ্ছের এক আনাও মূল্য দাম দেয় না। সে কেন সেই মানুষটাকে ভালোবেসে আটকে গেল? কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়ায়। ঝাপসা চোখে ফোনে টাইপ করে। যাদের আত্মসম্মান থাকে তারা কষ্ট সহ্য করতে জানে বোন, কিন্তু কষ্ট কমানোর ঔষধ চাইতে জানে না। লেখাটি লিখে সন্ধ্যা শিমুর ফোন শিমুর হাতে দেয়। ধীরে ধীরে বেড থেকে নামে, ওয়াশরুমে যাবে। ভীষণ কাঁদতে ইচ্ছে করছে তার, কারোর সামনে কাঁদতে চায় না আর। শিমু সন্ধ্যাকে হেল্প করতে চাইলে সন্ধ্যা বোঝায় লাগবে না, দুর্বল শরীরটা টেনে নিয়ে যায়। শিমু দীর্ঘশ্বাস ফেলল, ভাবলো সন্ধ্যার লেখাগুলো আসমানি নওয়ানকে দেখাবে, খালাম্মা সব ভালো সামলাতে পারবে। সন্ধ্যা ওয়াশরুমে এসে ডান হাত দেয়ালে ঠেকিয়ে দাঁড়িয়েছে, বা হাতে মুখ চেপে নিঃশব্দে পানি ফেলে। তার দম বন্ধ লাগছে। আকাশের কাছে আসা ওই অন্ধকার এসব তার পুরনো ক্ষত জাগিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলায়। সামনে আয়না। সন্ধ্যা তাকায়, কাঁধে নতুন জখম হওয়া স্থানটি চোখে লাগছে। সন্ধ্যা নির্জীব চোখে সেদিকে চেয়ে রইল। বা হাতের জায়গায় আলতো করে হাত রাখলে কেঁপে ওঠে। তার পাশেই ছোট্ট একটি আবছা দাগ, যেটা মেশার পথে, তবে পুরোপুরি মেশেনি। নখের আঁচড় হয়তো। সন্ধ্যা ঢোক গিলে গলায় নজর দেয়। কিছু কিছু দাগ আবছা হয়ে এখনো তার শরীরে বিরাজ করছে। সন্ধ্যা মাথা নিচু করে তার 2 হাতের দিকে তাকালো। 2 হাতের কবজির ওপর বেশ অনেকগুলো দাগ। সন্ধ্যা কাপা হাতে তার পরনের জামার বাম পাশে একটুখানি উঁচু করলো। এখানে একটি গভীর ক্ষত ছিল, যে দাগ এখনো স্পষ্ট। সন্ধ্যার দম বন্ধ লাগলো। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আজ অনেক দিন পর পুরনো ক্ষত আকাশ খুঁচিয়ে দিল। সন্ধ্যার মরে যেতে ইচ্ছে করছে। টিকতে না পেরে এক পর্যায়ে 2 হাতে মাথার চুলগুলো টেনে ধরে, ফুপিয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ে। মাথার সব চুল ছিঁড়তে ইচ্ছে করছে। তার জীবনটা কেন এমন হলো? সে কখনো ইচ্ছে করে কোনো অপরিচিত ছেলের সামনে মাথার কাপড় ফেলতো না, অথচ একটা নোংরা হাত তাকে কত বাজেভাবে ছুঁয়েছে। যেসব ক্ষত আজও তাকে বহন করে বেড়াতে হয়। অনেকক্ষণ থেকে শিমুর ডাক
শুনতে পাচ্ছে সন্ধ্যা, সেদিকে খেয়াল নেই তার। হঠাৎ ভাইয়ের ডাক কানে আসে। সন্ধ্যার ঢোক গিলে দ্রুত উঠে দাঁড়ায়, মাথাটা কেমন ঘুরে উঠল। পড়ে যেতে নিলে দেয়াল ধরে নিজেকে সামলায়। চোখ মুখের অবস্থা খারাপ। ট্যাপ ছেড়ে চোখে মুখে পানি দেয়, যেটুকু পারলো নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেয়। সৌম্য সন্ধ্যার বিধ্বস্ত মুখের দিকে তাকায়। ঢোক গিল ছেলেটা, মৃদু স্বরে বলে, তুই ঠিক আছিস বনু? সৌম্যকে দেখে সন্ধ্যার মনে আগের চেয়ে অনেকটা শান্তি পায়। জোরপূর্বক মুখে একটুখানি হাসি ফোটায়। প্রচণ্ড মাথা ব্যথা আর চোখ ব্যথা করছে। থেকে থেকে সামনে কেমন অন্ধকার দেখছে। ডান হাতে দেয়াল ধরে বা পা ওয়াশরুমের বাইরে রাখে। মাথা চক্কর দিয়ে ওঠে। ডান পা বাড়াতে চায়, সাথে বা হাতে সম্মুখে ধরতে চায়। তখনই চোখ মুখ সব অন্ধকার দেয়। হেলে পড়ে যেতে নিলে সৌম্য দ্রুত তার বনুকে দুহাতে আগলে নেয়। ভীত কণ্ঠে ডেকে ওঠে, বনু। সন্ধ্যা বোধ হয় জ্ঞান হারিয়েছে আবারও। সৌম্যর চোখ জোড়া ঝাপসা হয়। সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে ভাঙা গলায় বলে, আমি আর তোকে কাঁদতে নিষেধ করব না বনু, আর তোকে শক্ত হতে বলবো না। তুই সুস্থ হয়ে যা বনু। আকাশ নিয়াজের রুম থেকে বাইরে এসে দাঁড়িয়েছে। আসমানি নওয়ান তাকালো আকাশের দিকে। তিনি নিয়াজের ফ্রেন্ডের থেকে শুনেছে সন্ধ্যার ব্যাপারে। সে জানতো সন্ধ্যা স্বাভাবিক থাকতে পারবে না, এই জন্যই সে বারবার দরজা ধাক্কিয়ে আকাশকে ডাকছিল। হসপিটালে সন্ধ্যাকে আনার সময় সন্ধ্যার ঘাড়ের ক্ষতটুকু তার চোখে এড়ায়নি। ভদ্রমহিলা লজ্জা পায়নি, বরং প্রচণ্ড পরিমাণে আকাশের উপর রেগে আছেন। আসমানি নওয়ান এগিয়ে গিয়ে আকাশের সামনে দাঁড়ায়। রেগে বলে, তুমি কি মানুষ হইবা না আকাশ? জান্নাত ডিভোর্সের কথা কইলো, তাতেও তোমার এত লাগলো। আর তুমি যে ডিভোর্স পেপারে সাইন করছিলা, ভুইলা গেছে সেই সব? আকাশ ঢোক গিলল, মাথা নিচু তার। আসমানি নওয়ান একটু সুরেই বলল, আসলে জান্নাতের জন্য তুমি নও। আকাশ মায়ের দিকে তাকায়। আসমানি নওয়ান দীর্ঘশ্বাস ফেললেন। আকাশের সাথে সন্ধ্যার বিয়ে দেয়াটা তার জীবনের সবচেয়ে বড় ভুল মনে হলো। সে সন্ধ্যাকে তার কাছে রাখতে গিয়ে মেয়েটার জীবনে যেটুকু সুখ ছিল সেটুকু কেড়ে নিয়েছেন। আকাশের সাথে বিয়ে না দিলে আকাশের বাবা ও সন্ধ্যা সৌম্যর সাথে এত কাহিনী করতো না, হয়তো এতগুলা মানুষ মরতো না। আসমানি নওয়ান আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বললেন, জোর কইরা কিছু হয় না, এটা আমি দেরিতে হইলেও বুঝেছি। আমি আর জান্নাতের কষ্ট দিতে পারব না। জান্নাত তোমারে না চাইলেও ওরে তোমার ভুইলা যাইতে হইব আকাশ। কথাটা শুনে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। বুকের বাপ পাশে চিনচিন ব্যথা হলো। করুণ কণ্ঠে ডাকে, মা। আসমানি নওয়ান সাড়া দিলেন না। ঝাপসা চোখ নিয়ে চেয়ারে গিয়ে বসে। শিমু আসমানি নওয়ানের পাশেই বসা। সৌম্য সন্ধ্যার কেবিনে গেলে সে বেরিয়ে এসেছিল। সন্ধ্যা অতিরিক্ত দুর্বল, সাথে মানসিক স্ট্রেসে জ্ঞান হারিয়েছে। ঘুমের ইঞ্জেকশন দিয়েছে সন্ধ্যাকে। সৌম্য সন্ধ্যার কেবিন থেকে বেরিয়ে আসে, চোখ মুখ শক্ত। বড় বড় পা ফেলে এগিয়ে এসে দু হাতে আকাশের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, এই আপনি কি মানুষ? আমার বনুকে মেরে ফেলবেন আপনি? আপনার বাবা সফল হয়নি, এখন আপনি সেই কাজ সম্পূর্ণ করতে মাঠে নেমেছেন? জবাই করে ফেলবো আমি আপনাকে, মিস্টার আকাশ। আকাশ রেগে সম্মুখে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, নিজের সীমা অতিক্রম করো না। আমি ডায়লগ নয়, কাজ করে দেখাই। তুমি সন্ধ্যা মলতের ভাই না হলে আজ আমি নিজেই তোমাকে জবাই করতাম। সৌম্য ঢোক গেল। রাগে ফোঁস করতে করতে আবারও তেড়ে আসতে নিলে আসমানি নওয়ান আকাশের সামনে দাঁড়িয়ে গিয়ে ধমকে বলে, সৌম্য আকাশ তোমার বড় ভাই। সম্মুখ থেমে যায়। আকাশের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, বড় ভাই মাই ফুট। বড় ভাই বলে সে আমার বনুকে মেরে ফেলবে, আর আমি চেয়ে দেখবো? আকাশ রেগে কিছু বলতে গেলে আসমানি নওয়ান আকাশের হাত ধরে বলে, আকাশ একটা কথাও কইবা না। মায়ের কথায় আকাশ দমল। চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করতে চাইছে। আসমানি নওয়ান সৌম্যকে বোঝানোর স্বরে বলে, আমি তো তোমারে সব কইছি আব্বা, আবার ভুল বুঝতাছো কেন? সৌম্য বিদ্রুপ হেসে বলে, ওহ রিয়েলি? শুধুমাত্র আগুন পুড়িয়ে মারলেই কি সেটাকে মারা বলে?
আপনার ছেলের সাথে দেখা হওয়ার পর থেকে সে আমার বোনটাকে শান্তিতে নিঃশ্বাস নিতে দেয়নি, জোর জবরদস্তি শুরু করেছে। দয়া করে এটা বলবেন না আপনার ছেলে ভালোবাসে বলে এরকম করছে। ভালোবাসলে অপর পাশে মানুষটা কি চায় সবার আগে এটা শুনতে হয়। আপনার ছেলে ভুল করেও কি শুনতে চেয়েছিল আমার বোন কি চায়? 11 মাস আগে ডিভোর্স দিতে চেয়েছিল জোর করে, আজ আবারও জোর করে আমার বোনকে চাইছে। আমার বোনু কোনো পুতুল না, আর না তো আমার বোনু ফেলনা। ওর ভাই এখনো বেঁচে আছে। আসমানি নওয়ান বলার মতো কিছু পায় না। সৌম্য ভুল কিছু তো বলেনি। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে সৌম্যের দিকে। সৌম্য আকাশের দিকে চেয়ে শক্ত গলায় বলে, এসবকে ভালোবাসা নয়, কাপুরুষতা বলে। আমি আমার বোনুকে কখনো কোনো কাপুরুষের হাতে তুলে দেব না। আকাশ ঠকে এলো। সৌম্য সব কথা তার বুকে তীরের মতো বিঁধল, কিন্তু সৌম্যর লাস্ট কথায় রাগে শরীর রিডি করতে লাগলো। দুহাত মুষ্টিবদ্ধ করে এপাশ ওপাশ কয়েকবার হাঁটলো। এক পর্যায়ে বসার চেয়ারে একটা লাথি বসিয়ে ঝড়ের বেগে এগিয়ে এসে সৌম্যর শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, কাপুরুষ আমি না, তুই। যারা নিজের ভালোবাসা অন্যের হাতে তুলে দেয়, এই উদাহরণ নামে বেয়াদবগুলো কাপুরুষ। ওদের জন্য আমার বোনের মতো ইরারা মৃত্যুর সাথে লড়াই করে। আমি সব বেয়াদব উদাহরণ নই। আমি আমার ভালোবাসা ছিনিয়ে নিই, এটাই আমি। যদি তোদের ভাষা এটাকে ভালোবাসা না বলে, আই ডোন্ট কেয়ার। আমার আর সন্ধ্যামালাদের মাঝে ভুলেও আসবে না, কাপুরুষ কথাকার। আমার বোন না চাইলেও তোর মধ্যে কাপুরুষদের হাতে আমার বোনকে তুলে দেব না। তোর মাঝে ছিনিয়ে নেওয়ার প্রবণতা নেই, হাজার হোক। উদার মানুষ তোরা, তাই ইরা না চাইলে তুই ইরাকে পাবি না, এটা কনফার্ম। কিন্তু আমি আমার সন্ধ্যামালা থেকে অবশ্যই পাবো। মাঝে যে আসবে ওর কবর করতে 2 মিনিটও টাইম নেব না, মাইন্ডেড। কথাগুলো বলে আকাশ সৌম্যকে ধাক্কা দেয়। এরপর ডান হাতের শার্টের হাতা একটানে কোনোই পর্যন্ত উঠিয়ে গট গট পায়ে সন্ধ্যার কেবিনের দিকে এগিয়ে যায়। কথায় আছে, দুর্বল জায়গায় আঘাত হানলে মানুষ চুপ হয়ে যায়। সৌম্যর অবস্থাও তেমন। আকাশের কথাগুলো তো ফেলে দেওয়ার নয়, সবচেয়ে বড় কথা তাদের জন্যই তো ইরাবতীরা মৃত্যুর সাথে লড়াই করে। তার ইরাবতী করেছে। সৌম্যর চোখের কোণে পানি। আসলেই সে মানুষ হিসেবেই ব্যর্থ। সে না পেয়েছে তার বোনকে রক্ষা করতে, না পেরেছে ইরাবতীকে ভালো রাখতে, না পেরেছে নিজে ভালো থাকতে। সত্যি কি সে কাপুরুষ? আসমানি নওয়ান এগিয়ে এসে সৌম্যের হাত ধরে বলে, আব্বা, আকাশে যতটা খারাপ ভাবতাছো ও অতটা খারাপ নয়। তোমারে সেসব বললো, ওইগুলো মনে রাখো না আব্বা। ওই রাগ কইরা এমন করে, একটু পরেই দেখবা তোমারে বুকে টাইনে নিব। সৌম্য ঝাপসা চোখে আসমানি নওয়ানের দিকে তাকালো। এই মানুষটাকে পেয়ে তার মনে হয় সে হারানো মা ফিরে পেয়েছে। আব্বা ডাকটাই কি যে শান্তি খুঁজে পায়। ভাঙা গলায় বলে, আর একবার আব্বা ডাকবেন? আসমানি নওয়ান এত দুঃখের মাঝেও একটু হাসলো ছেলের বাচ্চামি আবদারে। সৌম্যর গালে হাত দিয়ে ডাকে, ছোট আব্বা। সৌম্য সাথে সাথেই আসমানি নওয়ানকে জড়িয়ে ধরল। পাশ থেকে শিমু অবাক হয়ে তাকিয়ে আছে। এই সৌম্য স্যারটা তাকে যা ধমক দিত ভাবলেই এখনো কেঁপে ওঠে। তার এমন রূপ দেখে শিমুর মাথায় হাত। আকাশ আজ 11 মাস পর শার্ট পরে বাইরে বেরিয়েছে। তার সন্ধ্যা মালতীর জন্যই পাঞ্জাবি পরার অভ্যেস করেছে। আজ তার সন্ধ্যা মালতীর জন্যই এতগুলো মাস পর শার্ট পরে বাইরে বেরিয়েছে। পুরনো কোচকানো শার্ট। আকাশের সেদিকে খেয়াল নেই। সে তো উদাম শরীরেই বেরোচ্ছিল। তার মা এই শার্ট এগিয়ে দিলে সে এলোমেলোভাবে বোতাম লাগিয়ে বেরিয়েছে। সন্ধ্যার চিন্তায় সে পাগল প্রায়। এসব কিছু মাথায় নেই। আকাশ সন্ধ্যার কেবিনের পাশে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার মলিন মুখে দৃষ্টি নিবদ্ধ। আকাশের চোখে মুখে অসহায়ত্ব। তার সন্ধ্যা মালতীকে ছুঁয়েছে। ওদের ছাড়বে না সে। একটা একটা করে খুঁজে বের করে ভয়ঙ্কর মৃত্যু দিবে। একটা পোকা কেউ ছাড়বে না, তার বাবা কেউ না। কথাগুলো ভাবতেই রাগে চোখ মুখ লাল হয়ে যায় আকাশের। চোখ বুজে শ্বাস টেনে নিল। একটু পর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায়। দৃষ্টি শিথিল হয়। সৌম্যর বলা সব কথা ফেলে দেয়নি সে। হয়তো সত্যিই তার সন্ধ্যা মালতীর কথা শোনা উচিত ছিল।
কিন্তু তার সন্ধ্যা মালতী যে অন্যের হাত ধরেছিল এসব সে কিভাবে মানবে? এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে চেয়ার টেনে বসে। চোখের কোণে জলকণা জমতে শুরু করেছে। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার মাথায় আলতো হাত রাখে। বেশ কিছুক্ষণ সন্ধ্যার ফ্যাকাশে মুখটার দিকে চেয়ে আছে। আর সন্ধ্যা মালতী কবে স্বাভাবিক হবে? কবে সে তার সন্ধ্যা মালতী সব কষ্ট ধুয়ে মুছে সাফ করতে পারবে? এমন নিস্তেজ সন্ধ্যাকে দেখে তার বুকে ব্যথা না বাড়ছে। বিড়বিড় করে, তুমি শুধু আমার সন্ধ্যা মালতী, আই প্রমিস। আর কখনো তোমার সাথে জোর করবো না। এরপর আকাশ বা হাতে ঝাপসা চোখ জোড়া ডলে নেয় একবার। একটুখানি ঝুঁকে সন্ধ্যার কপাল বরাবর তার কপাল রেখে চোখ বুজে বিড়বিড় করে, তোমাকে ভেবে আমি এই দুচোখ বেয়ে কত রোজটা ঝরেছে তাকে তুমি জানো সন্ধ্যা মালতী। তোমাকে ভাবতে কি আমার হৃদয় কত শতবার চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙেছে। এটুকু বলেই থামি আকাশ। ঢোক গিলে ভাঙা গলায় বলে, সে আওয়াজ কি তোমার কানে কখনো পৌঁছেছে? আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। তুমি শুধু আমার হয়ে থেকো সন্ধ্যা মালতী। তোমার অন্তরে শুধু আমাকে রেখো। আমি তোমার প্রেমের দহনে অনন্তকাল পড়তে রাজি। কথাগুলো বলতে গিয়ে আকাশের বন্ধ চোখের পাতা বেয়ে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে সন্ধ্যার চোখের পাতার উপর পড়ে। সন্ধ্যা নড়ে চড়ে ওঠে। যদিও তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তবে তার ঘুম ততটা গাঢ় হয়নি। আকাশের বলা কথাগুলো তার কানে পৌঁছেছে। আরেকটু নড়ে চড়ে উঠলে আকাশের ধ্যান ভাঙে। দ্রুত মাথা তুলে সোজা হয়ে বসে। সন্ধ্যা চোখ মেরেছে। ঘাড় বাঁকিয়ে আকাশের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। একে তো আকাশের বলা কথাগুলো, তার উপর আকাশের চোখ জোড়া ভেজা। আকাশ তার খালাতো ভাই জেনে যতটা না অবাক হয়েছিল, তার চেয়ে বেশি অবাক হয়েছে আকাশের এই রূপ দেখে। আকাশ সন্ধ্যার দৃষ্টি দেখে বিব্রত বোধ করে। সে সন্ধ্যার সামনে নিজেকে এভাবে এক্সপোজ করতে চায়নি। দ্রুত বসা থেকে উঠে দাঁড়িয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। দুহাতে চোখ জোড়া মুছে নেয়। সন্ধ্যা ঢোক গেল। আকাশের দিকে তাকিয়ে দুর্বল শরীরটা নিয়ে উঠে বসার চেষ্টা করলো। কিছুটা উঠে পড়ে যেতে নিলে আকাশ দ্রুত এগিয়ে এসে সন্ধ্যাকে আগলে নেয়। বিচলিত কণ্ঠে বলে, ঠিক আছে? সন্ধ্যা অবাক হয়ে তাকায়। আকাশের বলা কথা ব্যবহারে মেয়েটির না রাগ হলো না তো ভয় পেল। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে সৌম্যর কথাগুলো মনে পড়ল। সন্ধ্যার কথা সে শুনতে চায়নি, নিজে সব সময় জোর করেছে। কথাটি তার উপর বেশ প্রভাব ফেলেছে। অতঃপর ঢোক গিলে মৃদু স্বরে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সন্ধ্যা অদ্ভুতভাবে তাকায়। আকাশ একবার ভাবলো সে সন্ধ্যার পেছনে বসে সন্ধ্যাকে সাপোর্ট দিবে। সন্ধ্যাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি ভীষণ দুর্বল। আবার ভাবলো তার ইচ্ছেগুলো আপাতত চাপা থাকুক। ডান হাতে বেডের সাথে বালিশ রেখে সন্ধ্যাকে হেলান দিয়ে বসিয়ে দিল। এরপর সোজা হয়ে দাঁড়ায়। সন্ধ্যার দিকে তাকিয়ে দেখলো মেয়েটির চোখে মুখে বিস্ময়, সাথে মায়া। কিছুক্ষণ আগেও বাড়িতে কত রেগেছিল, এখন একদম শান্ত। আকাশের দুঃখ হলো মানুষের মধ্যে রাগ কেন থাকে এজন্য। রাগলে তার মাথাও ঠিক থাকে না, তার বউয়ের মাথা ও ঠিক থাকে না। এই যে সে শান্ত হয়ে আছে, সন্ধ্যার সাথে জোর করছে না। মেয়েটিও কি সুন্দর শান্ত হয়ে আছে। মনে মনে ভাবলো রাগ কি সেটাই ভুলে যাবে। সন্ধ্যা এখনো আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ অতি নরম কণ্ঠে বলে, কি খেতে চাও তুমি? আমি আনিয়ে দিচ্ছি। তোমাকে অনেক উইক লাগছে। সন্ধ্যা মলিন মুখে আকাশের দিকে চেয়ে রইল। আকাশ তো তার সাথে এত নরমভাবে কথা বলে না। এখন কি হলো আকাশের? সন্ধ্যাকে চুপ থেকে আকাশ ব্রুকুচকে বলে, মাকে জিজ্ঞেস করে আনিয়ে দিচ্ছি। তুমি 5 মিনিট ওয়েট করো। কথাটা বলে আকাশ যেতে নিলে সন্ধ্যা বা হাতে আকাশের ডান হাত টেনে ধরে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়, একবার তার হাতের দিকে তো আরেকবার সন্ধ্যার দিকে। সন্ধ্যা বিব্রত বোধ করে, আকাশের হাত ছেড়ে দেয়, মাথা নিচু করে নেয়। সে আসলে আকাশের ওই কথাগুলোর মানে শুনতে চাইছে, কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। তার এখানে তো ফোন নেই, ফোন বাড়িতে। আকাশ চেয়ার টেনে বসে, পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও। সন্ধ্যা আবারও অবাক হয়। আকাশ বুঝে গেল ভেবে মেয়েটির ভালো লাগলো, তবে অবাকই বেশি হচ্ছে। কাপা হাতে আকাশের থেকে ফোন নিয়ে টাইপ করছে। আপনি তখন এসব কথা কেন বললেন আর কাঁদছিলেন কেন? লেখাটি পড়ে আকাশ বিব্রত বোধ করলো। কান্নার ব্যাপারটায় বেশি বিব্রত লাগছে। মানে সে কত বড় এক ছেলে হয়ে এক মেয়ের সামনে কেঁদেছে।
ভাবতেই নিজের উপর বিরক্ত হলো। সন্ধ্যাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আকাশ গলা ছেড়ে বলে। এসব কেউ কেন বলে বলো তো? সন্ধ্যা সাথে সাথেই টাইপ করে। অনেক ভালোবাসলে? লেখাটি লিখে সন্ধ্যা বুঝলো কি লিখে ফেলেছে। দ্রুত আবারও লেখাটি কেটে দেয়। সন্ধ্যার কাণ্ড দেখে আকাশ শব্দহীন হাসলো। সন্ধ্যা মাথা নিচু করে চুপ করে বসে আছে। আকাশ চেয়ারে হেলান দিয়ে বলে, তোমার ভাষায় তোমাকে এক ছেলে অনেক ভালোবেসে বসে বসে কাঁদছে, বুঝলে গেছি সন্ধ্যা বলাতে? সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশকে হাসতে দেখে সন্ধ্যা আবারও মাথা নিচু করে নেয়। আকাশের কিছু বলল না। রুম থেকে বেরানোর জন্য দরজার কাছে গিয়ে দাঁড়ায়। পিছু ফিরলে সন্ধ্যাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও একটু হাসলো। আফসোস হলো, সে শান্ত থাকলে হয়তো আরও আগেই তার সন্ধ্যা মালতী তাকে বুঝতো। সন্ধ্যা চোখ নামিয়ে রেখেছে, তার সব গুলিয়ে যাচ্ছে। এতটা আশা করেনি আকাশের থেকে। আকাশ কেবিন থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ বেরিয়ে যেতে শিমুল হুড়মুড়িয়ে কেবিনের ভেতর ঢুকে পড়ে। সে আসমানি নওয়ানকে সন্ধ্যার মেসেজগুলো দেখিয়ে এসেছে, কিন্তু উনি মেসেজগুলো দেখে কিছু বুঝলো না। শিমুর রাগ লাগছে। সে ভেবেছিল তার খালাম্মা সন্ধ্যাকে আকাশের ব্যাপারে সব বলছে বা বলবে, কিন্তু সে হতাশ হলো। আসমানি নওয়ান ইরার পাশে বসে আছে, তাই সে নিজেরই সন্ধ্যাকে বলতে এসেছে। অন্তত আকাশ যে সন্ধ্যাকে গত 11 মাস থেকে অনেক করে চেয়েছে, এইটুকু সে বলবেই। শিমু এগিয়ে এসে সন্ধ্যার পাশে বসে বিচলিত কণ্ঠে বলে, ভাবি শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি তোমাকে, প্লিজ বিশ্বাস করো আমার কথা। সন্ধ্যা অবাক হয়ে তাকায়। শিমু সন্ধ্যার হাত ধরে বলে, মোছা তোমাকে নিয়ে যাবার পর থেকে আকাশ ভাই তোমাকে খুঁজেছে, অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। তোমার জন্য অনেক কেঁদেছে জানো। তুমি বেঁচে নেই ভেবে আকাশ ভাইয়া, সে কি কান্না! তোমাকে দেখাতে পারলে ভালো হতো। আমি আমার সারা জীবনেও মেয়ে হয়ে এত কাঁদিনি। আকাশ ভাই তোমার জন্য যত কেঁদেছে। সন্ধ্যা বিস্ময় চোখে চেয়ে আছে। একটু আগে তো সে নিজের চোখে আকাশের চোখে পানি দেখলো, তাও আবার তার জন্য। সন্ধ্যা ঢোক গেল। শিমু আবারও বলে, আকাশ ভাই তোমাকে অনেক ভালোবাসে, বা জানো ভাবি, তোমার স্ট্যাটাস দেখে ভালোবাসে না। আসলে আমি এই কথা বলতাম না, এটা বলা উচিত না জানি, কিন্তু তুমি বুঝতে পারছো না তাই বলছি। তুমি তো কথা বলতে পারো না। আকাশ ভাইয়া তবুও তোমায় কত চাই। পরের দিন কোনো দিন অন্য মেয়ের দিকেও তাকায়নি। তুমি বুঝতে পারছো? তুমি আকাশ ভাইয়াকে ডিভোর্স দিতে চেয়েছো বলে ভাইয়া খুব কষ্ট পেয়েছে। আমার ব্যবহারে আকাশ ভাইয়া অনেক কষ্ট পায়। একটু বোঝো আকাশ ভাইয়াকে প্লিজ, আমার খুবই খারাপ লাগে। শিমু লাস্ট কথাগুলো মলিন মুখে বলে। সন্ধ্যা বা খাড়া হয়ে শিমুর দিকে চেয়ে আছে। শিমু সন্ধ্যার চাহনি দেখে মন খারাপ করে বলে, বিশ্বাস করো, আমি একটু মিথ্যা বলছি না। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? কি বললে বিশ্বাস করবে? একটু ভেবে বলে, আল্লাহর কসম সব সত্যি বলছি। আমি কিন্তু আল্লাহকে নিয়ে মিথ্যা বলি না। আচ্ছা দাঁড়াও, তোমার মেসেজগুলো পড়ে তোমার বলা কথাগুলোর এক এক করে উত্তর দিচ্ছি। তখনই আকাশ কেবিনের ভেতর প্রবেশ করে। হাতে একটি প্যাকেট, ভেতরে ফলমূল আছে। আপাতত তার কাছে এটাই বেশি প্রয়োজনীয় মনে হলো। এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে শিমুর উদ্দেশ্যে বলে, তুই এখানে কি করছিস? শিমু ফোন থেকে মাথা তুলে থতমত খেয়ে তাকায়। সে এক্ষুনি বলতে যাচ্ছিল, ভাগ্যিস বলেনি, নয়তো আকাশ ভাইয়া শুনে নিলে কেমন একটা লাগতো। মেকি হেসে বলে, ভাবির সাথে গল্প করছিলাম। আকাশ চেয়ারে বসে হাতের প্যাকেট সন্ধ্যার কোলের উপর রেখে বলে, মাকে ডেকে আন, তুই ইরার কাছে থাক, আমরা একটু পর আসছি। শিমু সন্ধ্যার দিকে একবার তাকালো। বিরক্ত হলো। সে তো সব বলতেই পারলো না। আকাশের কথা অমান্য করা যাবে না, তাই অনিচ্ছা সত্ত্বেও উঠল। যাওয়ার আগে সন্ধ্যার কানে ফিসফিস করে বলে, তোমাকে পরে বলবো সব, মন খারাপ করো না। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। এই বেয়াদব তার বইয়ের কান ভাঙাচ্ছে নাকি? রেগে বলে, আমার বউয়ের কান ভাঙালে তোর কান কাটবে বলে দিলাম। শিমু হেসে দৌড়ে বেরিয়ে যায়। আকাশ সন্ধ্যার দিকে তাকায়। জিজ্ঞেস করতে গিয়েও জিভ গুটিয়ে নিল। কিছু জিজ্ঞেস করতেও ভয় লাগে। থাক, জানার দরকার নেই তার। তার কথাগুলো ধমকের মতো শোনাবে হয়তো। সন্ধ্যা আবার ভয় পাবে, খারাপ লাগবে। তার চেয়ে তার কথা কম বলাই ভালো। সন্ধ্যা মাথা নিচু করে চুপ করে বসে আছে। চোখের কোণে জলকোনা চিকচিক করছে। সে আজ কত খারাপ ব্যবহার করেছে আকাশের সাথে। তার আর আকাশের বিয়ের কয়েকদিন পর
আকাশ এভাবে বলায় তার কত কষ্ট হচ্ছিল। তার আকাশ যদি এতদিন ধরে তাকে ভালোবেসে থাকে তবে তার ব্যবহারে নিশ্চয় অনেক কষ্ট পেয়েছে। আকাশের কথা, শিমুর কথায় মেয়েটির মনে সূক্ষ্ম ব্যথার সৃষ্টি হলো। অনুতাপের কথা। চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে তার হাতে বিদ্যমান আকাশের ফোনের উপর পড়ে। আকাশ হাত বাড়িয়ে তার ফোন নিতে চাইছিল, কিন্তু টুপ করে 2 ফোঁটা পানি পড়তে দেখে আকাশের হাত থেমে যায়। আকাশ ঢোক গিলল। তার সন্ধ্যা মালতী কাঁদছে কেন? হাত গুটিয়ে নেয়, মুখটা মলিন হয়। আকাশ সন্ধ্যার কান্নার কারণ ধরতে পারল না। তার উপস্থিতি সন্ধ্যার কান্নার কারণ ভেবে নিঃশব্দে বেরিয়ে গেল কেবিন থেকে। দরজায় শব্দ পেয়ে সন্ধ্যা মাথা উঁচু করে তাকায়। আকাশকে বেরিয়ে যেতে দেখে সন্ধ্যার চোখে মুখে আগের চেয়েও দ্বিগুণ অসহায়ত্ব ফিরে ধরে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সে ভুলে গেল সে শ্যামলা রঙের মেয়ে। সে কথা বলতে পারে না, তার গুণ নেই বললেই চলে। আকাশ যদি তাকে ভুলেও যেত তবুও তার অভিযোগ করা মানাতো না। কিন্তু আকাশ তো তাকে ভুলে যায়নি। শিমু যে বলল মনে রেখেছে। সবচেয়ে বড় কথা, আকাশের ভাঙা গলায় বলা কথাগুলো এখনো তার কানে বাজছে। আকাশ তার জন্য অপেক্ষা করতে চাই, তার মনে আকাশ থাকতে চায়। তার মনে তো আকাশ ছাড়া কেউ নেই। কথাগুলো ভেবে 2 হাতের মাঝে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। আসমানি নওয়ান ইরার কেবিন থেকে বেরিয়ে সন্ধ্যার কেবিনের দিকে যাচ্ছিল। আকাশকে বাইরে বসে থাকতে দেখে ভদ্রমহিলা এগিয়ে আসেন। আকাশ মাথা নিচু করে 2 হাতের মাঝে মুখ ঠেকিয়ে রেখেছে। আসমানি নওয়ান আকাশের সামনে দাঁড়িয়ে আকাশের মাথায় হাত রেখে ডাকেন, আব্বা। মায়ের কণ্ঠ। আকাশ মাথা তুলে তাকায়। আসমানি নওয়ান দেখলেন ছেলের চোখে পানি। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ছেলেটার কষ্টে তার বুক ভার হয়ে আসে। মা হয়ে আর কত ছেলের কষ্ট সহ্য করবে? আকাশের গালে হাত দিয়ে বলে, কি হয়েছে আব্বা? আকাশ বসা অবস্থায় 2 হাতে তার মায়ের কোমর জড়িয়ে মুখ ঠেকিয়ে বেঁধে আসা গলায় বলে, মা প্লিজ সন্ধ্যামালা থেকে ভরে যেতে বলো না, আমি আর পারছি না। ওকে একটু বোঝাও না মা, আমি ওকে খুব ভালোবাসি। বিশেষ করো ওকে ছাড়া থাকার কথা ভাবলে আমার দম আটকে আসে। আমি সন্ধ্যামালা থেকে ছাড়া মরে যাবো মা। আসমানি নওয়ানের চোখে পানি জমলো। ছেলেটা যে কত শত এমন পাগলামি করেছে এই কয় মাসে তা শুধু তিনিই জানেন। সন্ধ্যার জ্ঞান ফিরেছে শুনে সৌম্য ইরার কেবিন থেকে বেরিয়ে সন্ধ্যার কেবিনের দিকে যাচ্ছিল। আকাশ আর আসমানি নওয়ানকে পাশ করতে গিয়ে আকাশের কথা শুনে তার পা থেমে যায়। আকাশের বলা প্রতিটি কথা শুনতে পেয়েছে সে। বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, যে তার মাকে জড়িয়ে বাচ্চাদের মতো বিলাপ করছে। এটা আকাশ, তার তো বিশ্বাসই হয় না। আসমানি নওয়ান আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে আকাশের পাশের চেয়ারে বসে। আকাশ ঝাপসা চোখে মায়ের দিকে তাকায়। আসমানি নওয়ান আকাশের চোখ মুছে দিয়ে বলে, তুমি বাচ্চাকালেও এত কাঁদনি মেয়েদের মতো। কাঁদনে হলে কিভাবে? আমি মেয়ে হয়ে নিজেও এত কাঁদি না। আকাশ মায়ের কথা কানে নিল না, শুধু তার মায়ের সামনেই একটু কাঁদে, অন্যদের সামনে তো আর কাঁদে না। ঢোক গিলে বলে, যা ইচ্ছা আমাকে বলো, সন্ধ্যামালাতে কবে আমাকে ভালোবাসবে এটা বলো আগে। আসমানি নওয়ান দীর্ঘশ্বাস ফেলেন। সন্ধ্যার লেখা মেসেজগুলো পড়েছেন তিনি। সন্ধ্যার মনের খবর পেয়েছেন তিনি। কিন্তু মেয়েটি মানসিকভাবে ঠিক নেই। একটু সময় দিলে, একটা স্বাভাবিক পরিবেশ দিলে ও ঠিক হয়ে যাবে। একটু তো অপেক্ষা করতেই হবে। আসমানি নওয়ান মৃদুস্বরে বলেন, জান্নাত তোমারই থাক বাব্বা, একটু ধৈর্য ধরো। তুমি তোমার রাগটা অন্তত জান্নাতের কাছে একটু রাগ দেখাইবা না। আকাশ মাথা নেড়ে বলে, আচ্ছা। 2 আঙ্গুলের সাহায্যে ডান হাতের গলায় রেখে বলে, গড প্রমিস রাগ দেখাবো না, আর জোরও করবো না। ওর থেকে একটু একটু দূরত্ব রাখবো, কিন্তু অনেক বেশি দূরত্ব বাড়াতে পারবো না। মানে বোঝাতে চাইছি দূরে চলে যেতে পারবো না, তবে ও যেন অন্য ছেলেদের সাথে কথা না বলে, তাহলেই হবে। আসমানি নওয়ান মৃদু হাসলেন। আকাশের এলোমেলো করে লাগানো শার্টের বোতামের দিকে তাকালো। এরপর 2 হাতের শার্টের বোতামগুলো খুলে আবারও ভালোভাবে লাগাতে লাগাতে বলে, তোমার এইভাবে কেউ দেখলে সবাই তোমারে পাগল কইব। বোতামগুলো ভালোভাবে লাগাইবা না। আকাশ একটু হেসে বলে, সন্ধ্যামালাতের জন্য যদি পাগল উপাধি নাই পাই তাহলে সেটা আবার ভালোবাসা হলো নাকি? আসমানি নওয়ান কিছু বললেন না। আকাশ ডান হাতে ঝাপসা চোখ জোড়া মুছে মায়ের কাঁধে
মাথা রেখে চোখ বুঝলো। আগের চেয়ে কিছুটা হালকা লাগছে। ওই যে মা বলল সন্ধ্যা মালতী তারই থাকবে, এতটুকুই তার জন্য অনেক কিছু। সমু স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি আকাশের দিকে। তার মনে হলো মা ছেলের এত সুন্দর একটি বন্ডিং সে আজ প্রথম দেখলো, আকাশ আর আসমানি নওয়ানের মাধ্যমে। সবচেয়ে বড় কথা, আকাশ তার বনুকে নিয়ে আসলে এতটা সিরিয়াস। আকাশের জোর জবরদস্তি ব্যাপারগুলো সম্মুখে প্রথম থেকেই ভাবিয়েছে, কিন্তু এতটা না যতটা এখনকার আকাশকে দেখে মনে হচ্ছে। সে এখানে আর দাঁড়ালো না, সন্ধ্যার কেবিনের দিকে এগিয়ে গেল। আসমানি নওয়ান মৃদুস্বরে বলেন। আব্বা, একটা কথা শোনো। আকাশ চোখ বুজে রেখেই বলে। বলো। ভদ্রমহিলা বোঝানোর স্বরে বলেন। তুমি কি জানো, সৌম্য অনেক কষ্ট করে বড় হয়েছে। ওর মাথার উপর কেউ ছিল না, তুমি ওর বড় ভাই। ওকে সব সময় আগলে রাখবা, ওর মনে আঘাত দিবা না। কিছুক্ষণ আগেও ওকে যা যা কইছো এটার একদম ঠিক করো নাই। কথাগুলো শুনে আকাশ মাথা তুলে তার মায়ের দিকে তাকায়, অবাক হয়ে বলে। ও আমাকে যা বলেছে আমি তাই ওকে ফিরিয়ে দিয়েছি। ও শুধু ওর ভালোবাসাকে শ্রদ্ধা করছে। দেখো মা, আমার ভালোবাসার ধরন ভুল হতে পারে, এর মানে এই নয় যে আমি আমার সন্ধ্যা মালতীকে ভালোই বাসি না। আমি কাপুরুষ। একটু থেমে বলে। তাছাড়া ওকে যা বলেছে ও রেগে বলেছে, ওসব ভুলে যাও। আসমানি নওয়ান বলেন। সেটা আমি বুঝতাছি, সম্মত ওই কত কষ্ট পাইছে একবার ভাবছো? আকাশ কিছু বলল না। আসমানি নওয়ান আকাশের মাথায় হাত বুলিয়ে বলে। মানুষের দুর্বল জায়গায় আঘাত দিতে নাই আব্বা। আকাশ গম্ভীর গলায় বলেন। এই কাজটা তোমার ছোট ছেলেও করেছে, শুধু আমাকে বলছো কেন? আসমানি নওয়ান মৃদু হেসে বলে। কারণ তুমি বড়। আকাশ হতাশার নিঃশ্বাস ফেলে, অসহায় কণ্ঠে বলে। তোমার ওই দুই ছেলে মেয়ে যেন ধোয়া তুলসী পাতা, এখন সব স্যাক্রিফাইস আমারই করতে হবে। এটা আমার কপাল, করছি নাও। আমার সন্ধ্যা মালতী আমাকে ভালোবাসলেই হবে। ছেলের হেয়ালি কথায় আসমানি নওয়ান হাসলেন। সৌম্য সন্ধ্যার পাশে এসে দাঁড়িয়েছে। সন্ধ্যা মাথা নিচু করে আছে, থেকে থেকে কেঁপে উঠছে। সৌম্য সন্ধ্যার পাশে বসে বিচলিত কণ্ঠে বলে। বনু, তুই কাঁদছিস? এর কণ্ঠে সন্ধ্যা সাথে সাথে মাথা তুলে তাকায়, দুহাতে চোখ মুছে নেয়। সৌম্য মলিন গলায় বলে। কাঁদছিস কেন বনু? সন্ধ্যা কি বলবে বুঝল না। তার কোলের উপর আকাশের ফোন, সে ফোন টাইপ করতে লাগলো। সুমো ভাইয়া, আমি রেগে খালামার ছেলেকে ডিভোর্স দিতে চেয়েছিলাম। উনি হয়তো অনেক কষ্ট পেয়েছে, আর ওনার ল্যাপটপে পানি ফেলে দিয়েছিলাম আমি না বুঝে করেছি। তুমি ওনাকে একটা ল্যাপটপ কিনে দিবে ভাইয়া? সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার বোন আকাশকে ডিভোর্স দিতে চেয়েছিল, ল্যাপটপে নাকি পানিও ফেলেছে। তার তো বিশ্বাসই হচ্ছে না। সন্ধ্যা তার ভাইকে এটাও বলতে চাইলো যে সে আকাশকে অনেক খামচি দিয়েছে, কিন্তু কেমন যেন অস্বস্তি লাগলো, তাই এটা বলল না। তার অনুশোচনা কাজ করছে। অতঃপর টাইপ করলো। আমি গতকাল ওনার মুখে থুতু দিয়েছিলাম ভাইয়া। আসলে উনি তোমার সাথে দেখা করতে দিচ্ছিল না, তাই অনেক রাগ হয়েছিল আমার। সৌম্য সন্ধ্যার লেখাগুলো পড়ে আগের চেয়েও বিস্মিত হয়, অবাক হয়ে বলে। কি এসব তো বেয়াদবি, থাপ্পড় মারলেও মানা যায়। সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে তাকায়। সৌম্য বোনের অসহায়তে ঘেরা মুখখানি দেখে তার কিছুই বলল না। আসার সময় আকাশের কথাগুলোর সাথে আকাশের তার বনুর জন্য এমন দশা তার মনে লাগছে ভীষণ। সে আকাশকে খারাপ মানুষ কখনোই ভাবেনি। মাঝে ভুল বুঝেছে, আবার ঠিকও হয়েছে। মাঝে মাঝে রেগে অনেক খারাপ ব্যবহারও করেছে, কিন্তু সব শেষে সৌম্য জানতো আকাশ খারাপ না। কিন্তু একটু আগের আকাশকে দেখে তার অদ্ভুত লাগছে, এটা তার আশার বাহিরে ছিল। সন্ধ্যার উদ্দেশ্যে মৃদুস্বরে বলে। আমাদের এত দুঃখের জন্য আকাশ ভাইয়া দোষী না বনু। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আকাশের আগের আচরণ, দেখা হওয়ার পর থেকে আচরণ, আর আজকে একটু আগের আচরণ, সাথে শিমুর কথা, সব মিলিয়ে সন্ধ্যার সব গুলিয়ে যাচ্ছে। কিন্তু সব শেষে আকাশের জন্য তার খারাপ লাগছে। সে চায় না আকাশ কষ্ট পাক, তারও তো কষ্ট হয় আকাশ কষ্ট পেলে। এত মাস পর আকাশকে দেখে সে যে একটুখানি বিস্মিত হবে, সেই সুযোগটাও বোধ হয় আকাশ তাকে দেয়নি, শুধু জোর করেছে তার সাথে। এই 2 দিন তার সাথে যে কি হলো সবই কেমন গুলিয়ে যাচ্ছে। মাথা ব্যথা বাড়ে এসব ভাবলে। সৌম্য কিছু ভাবছে। আকাশের সাথে দেখা হওয়ার পর থেকে সবাই শুধু রাগই দেখাচ্ছে। তার বনু পর্যন্ত রেগেছে। বনু রেগে তার চুল টানতো। কথাটা ভাবতেই
সৌম্য নিজের মাথায় হাত বুলালো। আর আকাশের সাথে কত কিছু করে ফেলেছে। ল্যাপটপের কথা মনে পড়তেই সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু, তুই তোর টাকার মূল্য বুঝিস। আমরা কত কষ্ট করেছি 10 টাকার জন্য, তবে তুই ল্যাপটপে পানি ফেললি কেন? সন্ধ্যা ঢোক গিলল। সে তো রেগে শুধু পানি ফেলেছিল, আকাশ ভেঙেছে। কিন্তু সন্ধ্যার মনে হলো তার পানিতে ল্যাপটপ নষ্ট হয়েছে। অত দামি জিনিস নষ্ট হওয়াতে আকাশ রেগে গিয়েছে, সাথে কষ্টও পেয়েছে। কথাগুলো ভেবে সন্ধ্যা ছলছল দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। সৌম্য সন্ধ্যার চোখের পানি মুছে দিল। এসব নিয়ে আর কিছু বলবে না ভাবলো। সন্ধ্যা এমনিতেই অনুশোচনা করছে, তার উপর মানসিক অবস্থাও ভালো না। সৌম্যর ভাবনায় আসে তার বোনও কত বড় হয়ে গিয়েছে, কষ্ট লুকাতে শিখেছে। সন্ধ্যা আকাশের প্রতি দুর্বল, সে আগে একটুও বুঝতো না। সন্ধ্যার কোনো কাজে প্রকাশ পেত না, সব সময় তো হাসতো। কি করে বুঝবে সে? আজ মনে হলো একটু আধটু বুঝেছে। এই যে আকাশকে কষ্ট দিয়ে কাছে, আবার তাকেই সেসব বলছে। সৌম্য বুঝেছে সন্ধ্যা তার কাছে সমাধান চাইছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি সব ঠিক করে দিব বনু। ভাইয়ের কথায় সন্ধ্যা স্বস্তি পেল। সন্ধ্যাকে নিয়ে আকাশ, আসমানি, নওয়ান আর শিমু বাড়িতে চলে গিয়েছে। সৌম্য নিষেধ করেনি, করার কারণ তো নেই। আসমানি নওয়ানের কাছে তার বোনও নিরাপদই থাকবে। আকাশকেও বিশ্বাস হয়। অরুণ পাশের কেবিনে ঘুমিয়ে আছে। ইরাকে আগামীকাল রিলিজ দিয়ে দিবে। ইরার মাকে বলতে চাইছিল, সৌম্য বলল না। ইরা তো আগের মতোই ঘুমিয়ে আছে। তাছাড়া একটু পর ফজরের আজান দিবে। আসমানি নওয়ান তাদের নিয়ে সকাল সকাল চলে আসবে। সব মিলিয়ে সৌম্য ইরার কাছে থেকে গিয়েছে। ইরা চোখ মিলে তাকায়, ঘাড় বাঁকিয়ে দেখলো সৌম্য তার মাথার কাছে চেয়ার নিয়ে বসে আছে। দুহাত আড়াআড়ি ভাবে রেখে চোখ বুজে আছে। ইরা মৃদুস্বরে ডাকে, সৌম্য। সাথে সাথে সৌম্য চোখ মেলে তাকায়। ইরাকে তাকাতে দেখে সৌম্য একটুখানি এগিয়ে এসে বলে, কি হয়েছে ইরাবতী, খারাপ লাগছে? ইরা ঢোক গিলে বলে, ও একটু পানি খাবো। সৌম্য পাশের টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নেয়। এরপর ইরাকে সামান্য উঁচু করে পানি খাইয়ে ইরাকে বালিশে হেলান দিয়ে বসিয়ে দেয়। ইরা সৌম্যর দিকে তাকায়। সৌম্য বিয়ে করেছে ভেবে চোখের কোণে পানি জমে। সৌম্য ইরার দিকে ঝুঁকে ইরার মাথায় হাত দিয়ে মৃদুস্বরে বলে, ইরাবতী, কাঁদিস না প্লিজ। ইরা ভাঙা গলায় বলে, তুই বিয়ে করলি কেন? সৌম্য সাথে সাথেই বলে, আমি কাউকে বিয়ে করিনি, বিশ্বাস কর। আমি শুধু তোকে বিয়ে করব ইরাবতী। এখনো কাঁদবি তুই? ইরা সৌম্যর চোখের দিকে তাকিয়ে বলে। সৌম্যর কথা শুনে অবাক হয় আবারও। নাক টেনে বলে, তুই সত্যি বলছিস? সৌম্য বাম পা তুলে ইরার সামনে বেডের উপর বসলো। ইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, কিভাবে বলে বিশ্বাস করবি বল, সেভাবেই বলবো। তবে ওই মেয়েটা কে? কথাটা বলতে বলতে ইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সৌম্য ডান হাত বাড়িয়ে ইরার চোখ মুছে দিয়ে বলে, তোর বাবা এডিট করেছিল হয়তো। আমি তো এসব ব্যাপারে কিছু জানতাম না ইরাবতী। তুই এই যুগের মেয়ে হয়ে এডিট বুঝিস না? ইরা ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল। আবারও বলে, আমার বাবা মা ওরা কোথায়? আর বাবা কি তোকে মেনে নিবে? সৌম্য ইরার দিকে তাকিয়ে রইল। এইসব ব্যাপারে কিছুই বলল না। ধীরে ধীরে সব বলবে। আজ বললে মেয়েটির ব্রেনের ওপর উল্টো প্রভাব পড়তে পারে। অতঃপর বলে, সবাই বাসায় আছি, এসব নিয়ে চিন্তা বাদ দে। আমি বলেছি তো তোকে বিয়ে করব। আমাকে বিশ্বাস করিস না তুই? ইরা মলিন মুখে সৌম্যর দিকে তাকিয়ে রইল। সৌম্য উঠে দাঁড়ালো ইরার জন্য। খাবার কিনে আনবে ভাবলো। উল্টো ঘুরে এক পা বাড়ালে ইরা সৌম্যর হাত টেনে কান্না মাখা গলায় বলে, আমায় রেখে যাস না সৌম্য। সৌম্য অসহায় চোখে তাকালো। সে বুঝতে পারছে ইরা ভয় পাচ্ছে। ভাবছে সে ইরাকে রেখে চলে যাবে। সৌম্য আবারও ইরার সামনে বসে দু হাতের আঁচলায় ইরার মুখটা নেয়। নরম গলায় ডাকে, ইরাবতী। ইরার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। সৌম্য ইরার চোখে চোখ রেখে বলে, কোথাও যাব না তোকে রেখে। এবার দুনিয়া উল্টে গেলেও তোকে শুধু আমার কাছেই রাখবো। একবার বিশ্বাস কর আমায়। আবেগে ইরার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়ায়। সৌম্য দু হাতের ইরার চোখ ভেজা গাল মুছে দেয়। মৃদুস্বরে বলে, কাঁদিস না আর। তুই কাঁদলে আমার কষ্ট হয়। 2 মিনিট অপেক্ষা কর, তোর জন্য খাবার আনছি।
এরপর ইরাকে ছেড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর একটি খাবারের প্যাকেট আর একটি পানির বোতল কিনে আনে সৌম্য। বা পা ভাঁজ করে বেডের উপর বসে। খাবারের প্যাকেটটি বা পায়ের উপর রেখে ডান হাতের শার্ট হাতা কনুই থেকে আরেকটু উপরে গুটিয়ে নেয়। এরপর বোতলের পানি ঢেলে হাত ধুয়ে নেয়। ভাত মাখিয়ে ইরার মুখের সামনে ধরলে দেখলো ইরা ছলছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সৌম্য মৃদু স্বরে বলে, আবার কেন কাঁদছিস ইরাবতী? আমি সত্যি তোকে বিয়ে করব। ইরা মলিন মুখে বলে, তুই তো কখনো খাবার কথা জিজ্ঞেস করতি না, আজ আমাকে খাইয়ে দিবি সৌম্য? সৌম্য ঢোক গিলে বলে। হা কর। ইরা হাঁ করলে সৌম্যর ইরার মুখে খাবার তুলে দেয়। ইরার চোখে জমায়েত নোনা পানি ঝরে পড়ে। সৌম্য বা হাতে ইরার মুছে দিয়ে বলে, তুই কি কান্না অফ করবি না? ইরা কিছু বলল না। সৌম্য আবারও খাবার তুলে দেয় ইরার মুখে। বেশ কিছুক্ষণ পর ও যখন ইরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়াতেই থাকে তখন খাবারের প্যাকেট ইরার কোলের উপর রেখে গম্ভীর গলায় বলে, এবার তুই খা। আর খাওয়াতে পারবো না। ইরা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে। কেন খাওয়াবি না? সৌম্য অসহায় চোখে চেয়ে বলে, আমি খাওয়াচ্ছি বলেই তো তুই কাঁদছিস। কখন থেকে কাঁদতে নিষেধ করছি বলতো? আবার অসুস্থ হয়ে যাবি না? ইরা দু হাতে চোখ মুছে নেয়। সৌম্যর দিকে চেয়ে নাক টেনে বলে, আর কাঁদবো না, এবার খাওয়াবি সৌম্য? ইরার কথাটা সৌম্যর বুকে গিয়ে লাগলো। মন বলে তার ইরাবতী তাকে এত কেন ভালোবাসে। সে সত্যি ইরাবতীর ভালোবাসা কখনো পুষিয়ে দিতে পারবে না। আকাশের বলা কথাটা মনে পড়ল সৌম্যের। ভালোবেসে পাগল উপাধি না পেলেও নাকি সেটা ভালোবাসা নয়। কথাটা ভেবে সৌম্য বিড়বিড় করলো, মনে হচ্ছে আকাশ ভাইয়া বনুকে ভালোবেসে পাগল হবে, আর আমি ইরাবতীর ভালোবাসা পেয়ে পাগল হব। এরপর খাবারের প্যাকেট নিয়ে ইরার মুখে খাবার তুলে দিতে দিতে বলে, খবরদার আর কাঁদবি না। সৌম্য কথাটা রেগে বলতে চেয়েছিল হয়তো, কিন্তু অতি নরম হয়ে গিয়েছে। ইরা বুঝতে পেরে একটু হাসলো। সৌম্য ইরার দিকে চেয়ে মৃদু হাসলো। সন্ধ্যা বাসায় আসার পর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। পাশে শিমু ঘুমিয়েছে। ঘরের লাইট জ্বালিয়ে রাখায় শিমু মুখের উপর বালিশ নিয়ে ঘুমাচ্ছে। সন্ধ্যা শিমুকে অন্য রুমে থাকতে বলেছিল, তার জন্য শিমুরও ঘুমের প্রবলেম হয়। সবাই তো তার মতো লাইট জ্বালিয়ে ঘুমায় না, কিন্তু শিমু শুনল না, বলল সে ম্যানেজ করবে। সন্ধ্যার ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করে। সেই হসপিটাল থেকে আকাশকে নিয়ে ভাবছে, এখনো মাথা থেকে বের করতে পারছে না। আকাশ তাকে সত্যিই চায়, অনেক ভালোবাসে। এই একটা কথা ভাবতে ভাবতে তার মাথা ব্যথা শুরু করে দিয়েছে। তার অনেক খুঁত থাকা সত্ত্বেও আকাশ তাকে চায়, কিন্তু আকাশ তো জানে না তার শরীরে নোংরা স্পর্শে ভরা। সবকিছু মেনে নিলেও এটা কোনো ছেলে মেনে নেয়। তার মনে হলো আকাশ তো এখনো জানে না সে অপবিত্র। এটা জানলে নিশ্চয় তাকে চাইবে না, কোনো ছেলেই চাইবে না। কথাটা ভাবতেই সন্ধ্যার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। দম বন্ধ লাগছে। আকাশ তার থেকে আবারও আগের মতো মুখ ফিরিয়ে নিলে সে কি করে সহ্য করবে। সন্ধ্যা ছটফট করতে করতে শোয়া থেকে উঠে বসলো। পাশে শিমুর ফোন নিয়ে আকাশের নাম্বার তার ফোনে তুলে নিল। এরপর কাপা হাতে টাইপ করে একটি মেসেজ লিখে বেশ অনেকটা সময় চুপচাপ মেসেজটির দিকে চেয়ে রইল সন্ধ্যা। এই মেসেজ দেখলে আকাশ হয়তো এখানকার মতো আর তাকে চাইবে না, কথাটা ভেবে সন্ধ্যার গাল বেয়ে অশ্রু গড়ায়। এই সময় মেসেজটি আকাশের নাম্বারে সেন্ড করে দেয় সন্ধ্যা। তারপর ফোন রেখে দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে সন্ধ্যা। সে আকাশকে জানিয়ে দিয়েছে এবার হয়তো আকাশ আর তাকে চাইবে না। কথাটা ভাবতেই মেয়েটির বুক ভেঙে আসলো। এক সময় দু হাতে মাথার চুল টেনে ধরে। কেন ওসব বাজে স্মৃতি তার পিছু ছাড়ে না। তার জীবন থেকে আল্লাহ সুখ কেড়ে নিয়েছে, তবে তাকে বাঁচিয়ে কেন রেখেছে। মনে মনে খুব করে চাইলো আকাশ তাকে না চাইলেও সে মরে যাক, তার এভাবে বাঁচতে ভালো লাগে না। আকাশের হাতেই ফোন ছিল, ঘুম আসছিল না বলে ডিভানের উপর বসে ফোন ঘাঁটছিল। হঠাৎ ফোনে নোটিফিকেশন আসলে আকাশ নোটিফিকেশনটি কেটে দিতে গিয়েও দিল না, ক্লিক করে মেসেজটি ওপেন করলো। আসসালামু আলাইকুম। আমি ধর্ষিতা মেয়েদের কাতারে পড়ি, অপবিত্র হয়েছি আমি। আপনি হয়তো এটা জানেন না, এই জন্যই চাইছেন আমায়। এই তো আমি জানিয়ে দিলাম, এবার আর আমায় চাইবেন না, জানিয়ে আমি সন্ধ্যা। মেসেজটি পড়ে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়, দ্রুত দাঁড়িয়ে যায়। এমন মেসেজ সন্ধ্যার থেকে কল্পনাও করেনি। বুকে চিনচিন ব্যথা অনুভব হলো।
তার সন্ধ্যা মালতী এসব কেন ভাবছে? মেয়েটি কি জানে না ভালোবাসলে এসব ফেলনা হয়ে যায়? কিন্তু তার সন্ধ্যা মালতী কষ্ট পাচ্ছে। আকাশ ঢোক গিলল। মেসেজটির রিপ্লাই দিতে গিয়েও ফোন ডিভানের উপর ছুঁড়ে ফেলল। তার কষ্ট হচ্ছে। সে তার সন্ধ্যা মালতীকে আগলে নিতে পারেনি। তার সন্ধ্যা মালতী কেন ভাবে সে অপবিত্র? অপবিত্র হলেও বা কি? আকাশ বিড়বিড় করে। আমি আমার সন্ধ্যা মালতীকে সবসময় চাই, সারা জীবন এইভাবেই চাই। এরপর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসে। দুটো ঘর পর সন্ধ্যার ঘর। ভেতর থেকে লাইটের আলো বাইরে এসে পড়েছে। আকাশ বড় বড় পা ফেলে সন্ধ্যার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। সন্ধ্যা বিছানার উপর বসে বসে অনেকটা সময় কাঁদলো। এরপর বিছানা থেকে নেমে দাঁড়ায়। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। দু হাতে মুখ মুছে নিজেকে সামলে নিতে চায়। চোখ বুজিয়ে থাকে কিছুক্ষণ। এরপর চোখ মেললে দরজায় আকাশকে দেখে সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। আকাশ দেখলো সন্ধ্যার চোখ মুখ লাল। তার সন্ধ্যা মালতী এত কেঁদেছে? কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে একদম। আকাশ ঢোক গিলল। এক পা এগোয়, আবার ভাবে সে তো সন্ধ্যার থেকে দূরত্ব রাখতে চেয়েছিল। কথাটা ভেবে দাঁড়িয়ে যায়। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। সে কি চাইছে জানে না। আকাশকে থেমে যেতে দেখে কষ্ট হলো। দু চোখ থেকে টুপ করে দুফোঁটা অশ্রু গড়ালো। আকাশ দেখলো সন্ধ্যার গালে গড়িয়ে পড়া নোনা পানি। নিজেকে বোঝালো সে অনেক আলতো করে জড়িয়ে ধরবে তার সন্ধ্যা মালতীকে। অতঃপর দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দু হাতে সন্ধ্যাকে বুকে জড়িয়ে নেয়। সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে ভারী গলায় সন্ধ্যার মেসেজের উত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম বউ। আমি সব জানি মেয়ে, তুমি দুনিয়ার সবচেয়ে অপবিত্র নারী হলেও আমার শুধু তোমাকে চাই সন্ধ্যা মালতী। সন্ধ্যার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার মুখ আকাশের বুকে ঠেকেছে। আকাশের শরীর উদাম থাকায় সে বুঝল সন্ধ্যা কাঁদছে। আকাশ দ্রুত সন্ধ্যাকে ছেড়ে দেয়। দু পা পেছায় অপরাধীর ন্যায় বলে, সরি, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাইনি, বাট থেমে গেল আকাশ। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ নিজের উপর বিরক্ত হলো। একটু দূরত্ব রেখেও তো কথাটা বলা যেত। কথাটা ভাবলেও বেখেয়ালি আবারও এগিয়ে আসে। তার দ্বারা এসব দূরত্ব রাখা হবে না। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলে, সরি, প্লিজ কান্না অফ করো। আমি তো তোমার সাথে জোর করছি না, তাহলে কেন কাঁদছো? সন্ধ্যা মলিন মুখে আকাশের দিকে চেয়ে আছে। সে আকাশকে কি করে বোঝাবে মানুষ শুধু দুঃখে নয় সুখেও কাঁদে। তার শুভ্র পাঞ্জাবিওয়ালা তাকে এত নিখুঁতভাবে চায় বলে সে কাঁদছে। মানুষটা তাকে ভালোবাসে বলে সে কাঁদছে। আকাশ মৃদুস্বরে বলে, ওই দেখো শিমু নাক ডেকে ঘুমায়, তুমি ঘুমোনি কেন? এরপর আফসোসের সুরে বলে, মনে হচ্ছে তুমি আমার বউর চোখের নিচে কালো দাগ লাগানোর জন্য মিশনে নামতে চাইছো, তাই না? সন্ধ্যা বোকা চোখে তাকায়। আকাশ চোখ ছোট ছোট করে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার মন পড়তে চাইল বোধ হয়, কিন্তু পারল না। এসব রেখে নরম স্বরে আবদার করে। ছাদে যাবে? সন্ধ্যা অবাক হয়। আকাশ আবারও বলে, একটু পড়তে ফজর আজান দেবে, একেবারে নামাজ পড়ে ঘুমিও, তাই বলছিলাম, যাবে? কথাটা বলে আকাশ সন্ধ্যার উত্তরের অপেক্ষা করে। সন্ধ্যা উসখুস করে, দুহাত জমা করে রেখেছে। কি বলবে বুঝতে পারে না। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে মন খারাপ করে বলে, আচ্ছা ঠিক আছে, যেতে হবে না, ঘুমাও তাহলে। সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকায়। ভেবেছে আকাশ চলে যাচ্ছে, কিন্তু আকাশকে আর তার দিকে তাকিয়ে থাকতে দেখে সন্ধ্যা চোখ নামিয়ে নেয়। আকাশ জানতে চাইছে সে কি চায়। এতটুকুতে সন্ধ্যার ভীষণ ভালো লাগলো। আকাশ সন্ধ্যাকে ঘুমাতে বলেও যায় না। বউ থেকে দূরে যাওয়া যায় নাকি? তাছাড়া প্রসঙ্গ যদি তার সন্ধ্যা মালতী হয় তাহলে তো কোনো কথাই নেই। আবারও অসহায় কণ্ঠে আবদার করে, সন্ধ্যা মালতী যাবে? সন্ধ্যা আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, শুধু কথা বলবো। সন্ধ্যা অবাক এর ওপর অবাক হয়। সন্ধ্যাকে চুপ দেখে আকাশ অধৈর্য হয়, কিন্তু নিজেকে দমালো, কারণ মাথা ঠান্ডা না রাখলে সব উলটপালট হয়ে যাবে। ডান হাত সন্ধ্যার গালে রেখে নরম কণ্ঠে বলে, যাবে না? সন্ধ্যার বুক টিপ টিপ করছে। আকাশের দিকে তাকিয়ে ডান দিকে সামান্য মাথা কাত করে সম্মতি দেয় সে যাবে। আকাশের মুখে হাসি ফুটলো। সন্ধ্যার গাল থেকে হাত সরিয়ে সন্ধ্যার পিছনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, চলো
সন্ধ্যা ঢোক গিলল, ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। আকাশ সন্ধ্যার পিছু পিছু যায়। রুম থেকে বেরিয়ে আকাশ বা হাতে ঘরের লাইট অফ করে দেয়। শিমু ঘুমিয়েছে, এজন্য চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যাওয়ায় সন্ধ্যা ভয় পায়। সাথে সাথে তার পা থেমে যায়, দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়। আকাশ না থামায় সন্ধ্যার সাথে একটু ধাক্কা খায়। আকাশের মনে পড়ে সন্ধ্যা অন্ধকার ভয় পায়, দ্রুত বাইরের লাইট জ্বালিয়ে দেয়। সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা টলমল চোখে তার দিকে চেয়ে আছে। আকাশ ঢোক গিলল, অনুতপ্ত স্বরে বলে, সরি। একটু থেমে বলে, সন্ধ্যা মালতী ফুল কখনো অপবিত্র হয় না। সন্ধ্যা মাথা নিচু করে নেয়, একটা প্রশান্তির শ্বাস ফেলে উল্টো ঘুরে সামনে এগোয়। আকাশ সন্ধ্যার পিছু পিছু যায়। আকাশ সন্ধ্যাকে নিয়ে ছাদে এসেছে। আসার সময় ধীরে ধীরে অনেকগুলো লাইট জ্বালিয়েছে ছাদের সিঁড়ি পর্যন্ত। সব শেষে ছাদের লাইট জ্বালিয়ে দেয়। এরপর এগিয়ে যায় ছাদে পাতা একটি দোলনার কাছে। অনেক আগে থেকেই এই দোলনা ছাদে আছে বসার জন্য। দোলনাটি সাদা রঙের। আকাশ ডান পা ভাঁজ করে দোলনায় বাঁকা হয়ে বসে, ডান হাত একটু উঁচু করে রাখে। সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে। বসো। সন্ধ্যা অস্বস্তি নিয়ে দোলনার উপর পাশে বসে। দোলনাটি বেশ বড়সড় হওয়ায় মাঝখানে কিছুটা জায়গায় থাকলো। আকাশ কিছু বলল না, মৃদু স্বরে বলে, তোমার ভাইয়ের বিয়ে নিয়ে তোমার কি প্ল্যান? হঠাৎ এমন প্রশ্নে সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। সৌম্য ভাইয়ের বিয়ে নিয়ে তো কখনো ভাবাই হয়নি। কিভাবে ভাববে সে? তাদের কি তেমন জীবন ছিল না? তাছাড়া সে তো জানতো তার ভাইয়া ইরা আপুকে কত ভালোবাসতো। আকাশ পকেট হাতিয়ে ফোন কুচলে ফোন পায় না, হতাশ হয়ে বলে, ফোন আনতে ভুলে গেছে, তুমি ইশারা করো, আমি বুঝতে পারবো। কথাটা বলে আকাশ একটু এগিয়ে আসে সন্ধ্যার দিকে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ইশারে বোঝালে দূর থেকে বুঝতে পারি না, তাই একটু তোমাকে টাচ করবো না, পাক্কা। সন্ধ্যা অদ্ভুতভাবে আকাশের দিকে তাকায়। আকাশ ঢোক গিল, আবার চলে যাবে না তো ভেবেই অসহায় মুখ করল। সন্ধ্যার ধ্যান ঘোরাতে দ্রুত বলে, একদম সাদামাটা ভাবে বিয়ে করতে কি কি প্রয়োজন পড়ে সন্ধ্যা মালতী? মানে ছেলে মেয়ে কি পড়লে অন্তত তাদের বড় বউ লাগবে? কথাটা শুনে সন্ধ্যা অবাক হয়, প্রশ্নাত্মক চোখে তাকায়। কার বিয়ে, তাও আবার এত সাদামাটা ভাবে? আকাশ এই টপিকও রাখে। অর্থপর বলে, আজ ইরা কি রিলিজ দেবে, তুমি কি আমার সাথে ওকে আনতে যাবে? সন্ধ্যার সাথে সাথে মাথা নেড়ে বোঝালো সে যেতে চায়। আকাশ সন্তুষ্ট চিত্তে হাসলো। বেশ কিছুক্ষণ পেরিয়ে যায়। সন্ধ্যা সোজা হয়ে মাথা নিচু করে বসে আছে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে আছে। আকাশের নীরবতায় সন্ধ্যার চোখে ঘুম ধরা দেয়। তাকাতেই পারছে না ঠিক করে, মনে হচ্ছে উঠতেও পারবে না। ঘুমের ইনজেকশন দিয়েছে, অথচ তার এক কানেও ঘুম হয়নি, যার ফলে বেশি প্রবলেম হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ঘুমের ঘোরে ঢলে পড়ে যেতে নেয়। আকাশ সন্ধ্যার দিকেই চেয়েছিল। সে বুঝতে পেরে দ্রুত সন্ধ্যাকে দু হাতে আগলে নেয়। সন্ধ্যা একদম ঘুমিয়ে গিয়েছে, মাথা পিছন থেকে দিকে হেলে গিয়েছে। আকাশ ঘুমন্ত সন্ধ্যার মুখপানে চেয়ে রইল। ছাদে জ্বলতে থাকা সাদা আলো সন্ধ্যার মুখে এসে পড়েছে। এই মুখে এত মায়া কেন? আকাশ ভেবে পায় না। শুকনো ঢোক গিলল সে। সন্ধ্যাকে একটু উঁচু করে তার কোলে বসিয়ে নেয়। সন্ধ্যা একটু নড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। আকাশ স্বস্তি নিঃশ্বাস ফেলল, বা হাত উঠিয়ে সন্ধ্যার কানে পিঠে রাখে। 4 আঙ্গুল চুলের ভাঁজে রেখে বুড়ো আঙ্গুল সন্ধ্যার গালে আলতো করে রাখে। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে সন্ধ্যার গালে একটা চুমু খায়। নিজেকে না দমিয়ে সন্ধ্যার অপর গালে চুমু খায়। ধীরে ধীরে সারা মুখে ছোট ছোট বেহিসাব চুমু আঁকে। চোখের কোণে জলকণা জমতে শুরু করেছে ছেলেটার। তার বিশ্বাস হয় না তার সন্ধ্যা মালতী তার বুকে। সে মেয়েটিকে ভেবে ভেবে তার ব্যক্তিত্ব হারিয়েছে, বাচ্চাদের মতো কাঁদতে শিখেছে। তার মন অসুস্থ হয়ে গিয়েছে, কখন কি করে নিজেই বোঝে না। সে ভালোবাসা শব্দটার সাথে পরিচিত হওয়ার পর থেকে অসহায়ত্ব শব্দটিকে চিনেছে। বাচ্চার ইচ্ছে ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে। যেদিন দেখেছে তার সন্ধ্যা মালতী বেঁচে আছে,
সেদিন নতুন করে আবারও বাঁচার ইচ্ছে জেগেছে। কিন্তু যখন মনে হলো তার সন্ধ্যা মালতী তাকে চাইছে না, এই বুকে কত শত ব্যথার উৎপত্তি হলো, তার সহ্যের সীমা পেরোলো। প্রতিবার যখন তার সন্ধ্যা মালতী তার থেকে মুখ ফিরিয়ে নিত, ততবার সে বাজেভাবে ভেঙে যেত। সাপের বিষের চেয়েও ভয়ানক বিষ তার রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ত। কিন্তু তার সন্ধ্যা মালতী একবার খোঁজ নিতে চাইল না, শুধু অভিমান করেই থাকলো। কথাগুলো ভেবে আকাশের ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যার কপালে একটা চুমু খায়, এরপর সন্ধ্যার কপাল ঠেকিয়ে বিড়বিড় করে, আমার সন্ধ্যা মালতী, তুমি কেন লুকিয়েছিলে সন্ধ্যা মালতী? একবার আমার সামনে আসলে আমি তোমার সব অভিমান ভেঙে দেবো। অনেক শাস্তি দিয়েছো আমায়। একটু হেসে মৃদু স্বরে বলে, একটু একটু বেয়াদবি আছে তোমার মধ্যে, একবার ভালোবাসতে দাও, সব ভুলে দেবো। কথাগুলো বলে আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকায়। আকাশের মনে হলো সন্ধ্যার দু চোখ অল্প অল্প খোলা। এই মেয়ে জেগে গিয়েছে নাকি? কথাটা ভেবে আকাশ ঢোক গিলল, অসহায় কণ্ঠে বিড়বিড় করলো। আল্লাহ বাঁচাও। সন্ধ্যার চোখ দুটো লাল, জিভ দিয়ে ঠোঁট জোড়া ভেজায়। এরপর হঠাৎ চোখ দুটো একেবারে বুজে ফেলে, ভারী নিঃশ্বাস পড়েছে। আকাশ তীক্ষ্ণ চোখে সন্ধ্যাকে দেখছে। কি হলো ব্যাপারটা? জেগেছিল কি না বুঝলো না, কিন্তু এখন যে গভীর ঘুমে তা বুঝলো। আকাশ স্বস্তি নিঃশ্বাস ফেলল। সন্ধ্যার ভেজা ঠোঁট জোড়ার দিকে চোখ পড়লে আকাশ শুকনো ঢোক গেল। নিজেকে অনেক ভুলভাল বুঝিয়ে দমাতে চাইল, কিন্তু হতাশ হচ্ছে বারবার। নিজেকে না দমিয়ে সন্ধ্যার ভেজা ঠোঁট জোড়ায় ছোট ছোট থাকে। এরপর সন্ধ্যার মাথা তার বুকে চেপে চোখ বুঝে নেয়। এখন শান্তি লাগছে। বিড়বিড় করে, সরি বউ। একটু হেসে বলে, বেশি ভালোবাসার অনুমতি লাগে না। ঘড়িতে তখন সকাল 9টা। সন্ধ্যা পিট পিট করে চোখ মেলে তাকায়। পাশ ফিরে তাকালে দেখলো শিমু তার পাশেই বসে ফোনে মগ্ন। সন্ধ্যা ধীরে ধীরে উঠে বসে, নিজের ঘর দেখে ব্রু কুঁচকে নেয়। মনে পড়ল সে তো ছাদে গিয়েছিল, আকাশ কি কি যেন বলেছিল। তারপর আর কিছু মনে নেই। সে ঘরে আসলো কিভাবে? সন্ধ্যা ভাবুক হয়, কিন্তু কিছু শব্দ কানের কাছে বাজে। সন্ধ্যা মালতী, অভিমান, শাস্তি। সন্ধ্যা মাথায় চাপ প্রয়োগ করলো, কিন্তু কিছুই মনে করতে পারছে না। শিমু সন্ধ্যাকে খেয়াল করতেই এগিয়ে এসে বলে, ভাবি তুমি উঠেছো? দ্রুত রেডি হয়ে নাও, তুমি নাকি সৌম্য স্যার আর ইরা আপুকে আনতে যাবা? সন্ধ্যা শিমুর দিকে তাকালো, আবারও ভাবুক হয়। তার ঝাপসা কিছু মনে পড়েছে, আবার যেন মনে পড়ছে না। শিমু সন্ধ্যার অবস্থা দেখে মিটিমিটি হাসছে। আকাশ যখন সন্ধ্যাকে কোলে করে এনে বিছানায় শুয়ে দিয়েছিল, তখন শিমু জেগে গিয়েছিল। অবাক হয়েছিল সে। আকাশ বেরিয়ে যেতে যেতে তাকে বলেছিল, হ্যাঁ, বন্ধ করো, ওটা আমার বউ। আমার বউকে আমি কোলে নিয়েছি, আর ও ঘুম থেকে উঠলে ওকে রেডি হতে বলবে। ইরাকে আনতে যাব, তুই যেতে চাইলেও রেডি হয়ে থাকিস। শিমু কথাটা ভেবে হাসলো। সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, ভাবি তুমি রাতে কোথায় গিয়েছিলে? সন্ধ্যা তার ফোন নিয়ে খুব সরল মনে টাইপ করে, তোমার ভাইয়ার সাথে ছাদে গিয়েছিলাম, কিন্তু ঘরে আসলাম কি করে? শিমু জহুরি চোখে চেয়ে বলে, তুমি নিজের ইচ্ছায় গিয়েছিলে ভাবি, নাকি ভাইয়া তোমাকে জোর করে নিয়ে গিয়েছিল? কথাটা শুনে সন্ধ্যা বিব্রত বোধ করে, কিছু টাইপ করে না। সে তো নিজের ইচ্ছেতেই গিয়েছিল, কিন্তু বলতে কেমন যেন লাগছে। শিমু মিটিমিটি হাসলো, ভাবছে তার গতকাল সন্ধ্যাকে বলা কথাগুলো কাজে দিয়েছে হয়তো। সে সবচেয়ে বেশি খুশি হয়েছে। আকাশ ভাইয়াকে তার বড় ভাইয়ের পাশাপাশি বাবাও লাগে। সে ছোট থেকে দেখেছে আকাশ ভাইয়া তার সব আবদার রাখতো, তাকে কত ভালোবাসতো। বড় ভাই বাবার অভাব আকাশ ভাই পূরণ করেছে। সেই মানুষটা কষ্ট পেলে শিমুর খুব খারাপ লাগতো। এমনিতেও তার মনটা খুব নরম। এখন এদের মধ্যে একটু আদ্রু ঠিক দেখে শিমুর শান্তি লাগছে। সন্ধ্যা হাতের ফোন রেখে ওয়াশরুমে চলে গেল। কাজে নামাজ পড়তে হবে, তাই আর সময় নষ্ট করলো না। আজ অনেক দেরি হয়ে গেল। আকাশ শাওয়ার নিয়ে বেরিয়েছে। ঘড়িতে সময় তখন 9:30। আকাশ প্যান্ট পরে কভার্ড হাতিয়ে পাঞ্জাবি খোঁজে। একটা পাঞ্জাবিও নেই দেখে আকাশ অবাক হয়। গলা চড়িয়ে তার মাকে ডাকে বেশ কয়েকবার। আসমানি নওয়ান সন্ধ্যার ঘরে সন্ধ্যাকে দেখলো। এটি আজ অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে, এজন্য একটু পর পর দেখতে এসেছিল।
এখন সন্ধ্যাকে উঠতে দেখে সন্ধ্যাকে খাওয়ার জন্য নিচে যেতে বলে। সে নিচে যাচ্ছিল, ছেলের ডাকে আকাশের ঘরে এসে বলে। কি হয়েছে আকাশ, ডাকতেছ কেন? আকাশ এগিয়ে এসে বলে। মা, আমার সব পাঞ্জাবি কোথায় হাওয়া হয়ে গেল? আসমানি নওয়ান মৃদু স্বরে বলেন। সব ধুয়ে দিছি কাজের মাইয়ার কাছে। আকাশ চেঁচিয়ে ওঠে। কি? আসমানি নওয়ান অবাক হয়ে বলে। কি হয়েছে? কালকে তো শার্ট পরে হসপিটালে গেলা, আজকের দিনটা শার্ট পরো, বিকালেও সব শুকাইয়া যাইব। আকাশ অসহায় কণ্ঠে বলে। উফ মা, তুমি আসলে আমার আর আমার বউয়ের মাঝের শত্রু। মানে কি কইতেছ? আকাশ বিরক্ত হয়ে বলে। আমার পাঞ্জাবি আমাকে এনে দাও, সব শার্ট পরতে পারবো না আমি। আসমানি নওয়ান অসহায় চোখে তাকায়। সে তো বুঝতে পারেনি আকাশ এমন করবে, ভাবলো সব একসাথেই ধুয়ে নিক। ওয়াশিং মেশিনটার দিক কি যেন হয়েছে তার সারাতেও মনে নেই। এই কয়দিন যা ঘটলো এসবের মধ্যে তার খেয়াল নেই। ওয়াশিং মেশিন ভালো থাকলে কাপড় ভেতর থেকে অর্ধেক শুকিয়ে বের হতো, এরপর একটু রোদে দিলেই হতো। আকাশ হতাশ হলো। উপায় না পেয়ে কভার থেকে একটি সাদা শার্ট বের করে পরতে পরতে বলে। তোমাদের কাউকে যেতে হবে না মা, আমি সন্ধ্যা মলতে যাবো এ রাতে রানতে। আসমানি নওয়ান ব্রু কুচকে বলে। না, তোমার সাথে একা যাইব না। আকাশ মৃদু হেসে বলে। যাবে। তুমি মিথ্যা কইতেছ, আবার জোর করবা ওর সাথে। আকাশ শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে। সত্যি বলছি, ও নিজে যেতে চেয়েছে। তুমি ওকে দ্রুত খাইয়ে দাও। আমার কথা বিশ্বাস না হলে তোমার জান্নাতকে গিয়ে জিজ্ঞেস করো। আসমানি নওয়ান অবাক হলেন আকাশের কথায়। ছেলেটার মনটা কেমন ফুরফুরে লাগছে, ব্যাপার কি? আকাশকে আর কিছু বললেন না, ঘর থেকে বেরিয়ে গেলেন। আসমানি নওয়ান সন্ধ্যার ঘরে আসলে সন্ধ্যাকে ওয়াশরুমে দেখে তিনি নিচে চলে যায়। ভাবলো সন্ধ্যা নিচে খেতে গেলে জিজ্ঞাসা করবে। সন্ধ্যা কাজা নামাজ পড়ে পরিপাটি হয়ে নিচে যেতে নিলে শিমু সন্ধ্যার হাত টেনে ধরে বলে। একবারেই রেডি হয়ে নাও ভাবি, হসপিটাল যাবা না? সন্ধ্যা সম্মতি দিল। ভাবলো শিমু ঠিকই বলেছে, তাহলে আবার উপরে আসতে হবে না। এগিয়ে গিয়ে এই ঘরের কভার থেকে তার একটি জামা বের করে। শিমু কিছু একটা ভেবে সন্ধ্যার হাত থেকে জামাটি নিয়ে রেখে দেয়, এরপর বলে। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য একটা জিনিস আনছি। কথাটা বলে শিমু এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। যেমন ঝড়ের গতিতে গিয়েছিল তেমনই ঝড়ের গতিতে চলে আসে। শিমুর হাতে শাড়ি দেখে সন্ধ্যা অবাক হয়ে চেয়ে আছে। শিমু হেসে বলে। এই শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগবে। সন্ধ্যা শিমুকে বোঝালো সে শাড়ি পরতে চায় না। শিমু মন খারাপ করে বলে। আমি এটা তোমার জন্য কিনেছিলাম, তুমি না পরলে অনেক কষ্ট পাবো। সন্ধ্যার খারাপ লাগলো, আর কিছু বলল না। শিমু হাসলো। এই শাড়িটা এমনি কিনেছিল, একদম নতুন আছে, এভাবে কাজে লেগে যাবে বোঝেনি। সবচেয়ে বড় কথা আকাশ ভাইয়া সাদার ফ্যান, শাড়িটিও সাদা কালার আর উপরে খুব সুন্দর কাজ করা। আকাশ ভাইয়া খুবই খুশি হবে। সময় নিয়ে সন্ধ্যাকে শাড়িটি পরিয়ে দেয় শিমু। সন্ধ্যা শিমুকে রেডি হতে বলে শিমু বলে সে যাবে না। কথাটা বলে শিমু হাসলো। সবাই গেলে সে যেত, কিন্তু আকাশ ভাইয়া আর সন্ধ্যার সাথে সে যাবে না। এদের তো উল্টে স্পেস দিতে হবে। সন্ধ্যা নিচে নেমে সকালের খাবার খেয়ে নেয়। আসমানি নওয়ান সন্ধ্যাকে দেখে শুধু হাসলেন। শিমু তাকে সব বলেছে, তিনি খুশিই হলেন। শিমু মায়াটা এক কাজের কাজ করেছে। আকাশ সিঁড়ি বেয়ে নামতে নামতে নিচে খেয়াল করলে তার পা থেমে যায়। সন্ধ্যা খাবার খেয়ে মাত্র উঠে দাঁড়িয়েছে। পরনে খুব সুন্দর কাজ করা একটি সাদা শাড়ি, সাথে ম্যাচিং করে একটি হিজাব বাঁধা, চোখে লাগার মতো সুন্দর লাগছে। আকাশ ঢোক গিলল। শিমু আকাশকে দেখে সিঁড়ি বেয়ে উপরে উঠে আকাশের পাশে দাঁড়িয়ে বলে। আকাশ ভাইয়া, সব ক্রেডিট কিন্তু আমার। আকাশ অবাক হয়ে শিমুর দিকে তাকায়, ব্রু কুচকে বলে। আসলে? শিমু ভাব নিয়ে বলে। বিশ্বাস না হলে তোমার বউকে জিজ্ঞেস করে দেখো। আকাশ মৃদু হেসে বলে। কি লাগবে তোর? শিমু দাঁত কেলিয়ে বলে। কিছুই লাগবে না, তুমি এবার থেকে মেয়েদের মতো কান্না অফ করো। আকাশ শিমুর মাথায় গাঁটটা মেরে নিচে নামতে নামতে বলে। সাথে তোর বিয়ের ব্যবস্থা করছি, বেশি পেকেছিস। শিমু মুখ ফোলালো। এই ভাই যাত্রাই ভালো না, কোথায় একটা ধন্যবাদ দিবে তা না, তাকে তাড়ানোর ব্যবস্থা করছে। আসমানি নওয়ান সন্ধ্যাকে পাশে দাঁড় করায়। সামনে আকাশ দাঁড়ানো। ভদ্র মহিলা সন্ধ্যার উদ্দেশ্যে বলে। জান্নাত দেখ তো মা,
আমার ছেলের শার্ট পইরা সুন্দর লাগে না? আসমানি নওয়ানের কথা শুনে সন্ধ্যা আকাশের দিকে তাকায়। আকাশের পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট, শার্টের হাতা খুব সুন্দর করে কোনোই পর্যন্ত গোটানো, বা হাতে চেন ঘড়ি। সন্ধ্যার তো আকাশকে এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগে, আর তার চোখে সাদা রংটা আকাশের জন্য বেশি ভালো লাগে। কিন্তু এটা বলবে কিভাবে? ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে আছে। আসমানি নওয়ান সন্ধ্যাকে চুপ দেখে আবারও বলেন, সাদা পাঞ্জাবি ছাড়া ওই কিছুই পরতে চায় না। শার্ট পরলে কি সুন্দর লাগে, ওরে একটু বুঝাস তো জান্নাত। সন্ধ্যাও অবাক হয়। এটা আবার কি ধরনের কথা? ছেলেরা শার্ট পরতে চায় না, এটা প্রথম শুনলো। আসমানি নওয়ান ঘরের দিকে যেতে যেতে বলে, আকাশ সাবধানে নিয়ে যায় ও জান্নাত রে। ইরা ঘুমে থাকতেই সৌম্য একজন নার্সকে ইরার কাছে রেখে ইরার জন্য একটি 3 পিস কিনে এনেছে, সাথে সকালের খাবার। অফিসে কল করে আরও 2 দিন ছুটি নিয়েছে। ছুটি দিতে চেয়েছিল না, কিন্তু সৌম্য ইরাবতীকে এভাবে রেখে যেতে পারবে না। বেশ কসরত করেই ছুটি আদায় করতে হয়েছে। ইরার ঘুম ভাঙলে ইরাকে ফ্রেশ করিয়ে দিয়ে সৌম্য তাকে সকালের খাবার খাইয়ে দেয়। এরপর তার কিনে আনা জামাটি ইরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, একটু পর রিলিজ দিয়ে দেবে। জামা একা চেঞ্জ করতে পারবি নাকি নার্সকে ডাকবো? ইরার মাথা নেড়ে বলে, পারবো। এরপর ধীরে ধীরে বেড থেকে নেমে দাঁড়ায়। সৌম্যর হাত থেকে জামা নেয়। জামাটি উল্টে পাল্টে বুঝলো দামি জামা। ইরা অবাক হয়ে বলে, এই জামা অনেক দাম, তুই এত টাকা কোথায় পেয়েছিস সৌম্য? সৌম্য তাকালো ইরার দিকে। ইরাকে এখনো কিছু বলেনি, এই জন্য ইরার রিয়াকশনে অবাক হলো না। ইরা এবার সৌম্যর দিকে খেয়াল করলো। সৌম্যর পরনে একটি কালো প্যান্ট, সাথে কালো শার্ট, পায়ে জুতো, সবই কেমন দামি দামি। ইরা আগের চেয়েও অবাক হয়ে বলে, তোর নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতো ও কিনেছিস? সৌম্য অস্বস্তিতে পড়ে যায়। নিজেকে সামলে বলে, চাকরি পেয়েছি ইরাবতী। ইরার চোখ মার্বেলের ন্যায় বড় বড় হয়ে যায়। বিস্ময় কণ্ঠে বলে, একদিনের মধ্যে কোথায় চাকরি পেলি, আর প্রথম দিনই কে টাকা দিল? সৌম্য সময়ের ব্যবধানটুকু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে। সে কিভাবে বলবে? মাঝখানে 1 দিন 2 দিন নয়, পুরো 11টা মাস চলে গিয়েছে। তার ইরাবতী মৃত্যুর সাথে লড়াই করেছে। তাছাড়া ইরা তার বাবার কথা জিজ্ঞেস করলে কি বলবে? এখন কিছুতে এটা বলা যাবে না। সৌম্য মৃদু স্বরে বলে, ইরাবতী, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। তুই রেডি হয়ে নে, বাসায় তোর জন্য সবাই অপেক্ষা করছে। ইরা আর কিছু বলল না, ভাবনা নিয়ে ওয়াশরুমে চলে যায়। আকাশের কল পেয়ে সৌম্য রিসিভ করে। আকাশ তাকে রিসিপশনের ওখানে যেতে বললে সৌম্য কেবিন থেকে বেরিয়ে যায়। সৌম্য আকাশের পাশে সন্ধ্যাকে দেখে অবাক হয়। সন্ধ্যাকে একটু অন্যরকম লাগছে, এটাও তার চোখে পড়ে। সন্ধ্যা তার ভাইকে দেখে কয়েক পা এগিয়ে আসে। সৌম্য দেখলো তার বোনের মুখ মলিন নয়, বরং না হাসলেও হাস্যোজ্জ্বল। ভালো লাগলো তার। শান্তি পায় তার বনুকে ভালো থাকতে দেখলে। জিজ্ঞেস করলে, বনু, সকালে খেয়েছিস? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে খেয়েছে। সৌম্যকে পাল্টা জিজ্ঞেস করে খেয়েছে কিনা। সৌম্য উত্তর দেয় সেও খেয়েছে। আকাশ চোখ ছোট ছোট করে চেয়ে আছে। এই সৌম্য তো তার বউকে ভাইয়ের ভালোবাসা ছাড়া আর কোনো ভালোবাসা শেখায়নি। তার বউ সারাটা পথ চুপচাপ আসলো, তাকে একটা বার জিজ্ঞেস করলো না খেয়েছে কিনা, অথচ ভাইকে দেখে সব ভালোবাসা বেরিয়ে আসছে। আকাশ হতাশ, কবে তার বউ তাকে একটু ভালোবাসবে। সৌম্য মৃদু হেসে বলে, আমার ছোট মাকে সুন্দর লাগছে। ভাইয়ের থেকে প্রশংসা পেয়ে সন্ধ্যার মন আরো ভালো হলো। স্বভাব সুলভ সৌম্যকে জড়িয়ে ধরে। আকাশ একবার সৌম্যর দিকে তাকায়, আরেকবার সন্ধ্যার দিকে। স্বামীকে ভুলে গিয়েও ভাইকে ভালোবাসছে। ভাইটাও বোনকে বোঝায় না। স্বামীকে একটু ভালোবাসতে হয়, তার কপালটাই খারাপ। বউ ভালোবাসে না, বউয়ের ভাইটাও যাচ্ছে তাই। সৌম্য এগিয়ে এসে বলে, কিছু বলবেন আকাশ ভাইয়া? আকাশ মৃদুস্বরে বলে, স্লিপটা দাও। কেন? আকাশ মৃদুস্বরে বলে, বিল মিটিয়ে দেবো তাই। আপনি কেন দেবেন? আমি আকাশ মাছ থেকেই বলে ওঠে। কারণ আমি ইরার বড় ভাই। একটু থেমে বলে, আর তোমারও। কথাটাই কি ছিল কে জানে। সৌম্য নিঃশব্দে পকেট থেকে স্ক্রিপ্টটি বের করে দিল। আকাশ রিসিপশনের
লোকের সাথে টুকটাক কথা বলে। সৌম্য আকাশের দিকে চেয়ে থাকে। তার মাথার ওপর আল্লাহ ছাড়া কেউ আছে এটা ভাবা তো কল্পনার বাহিরে ছিল, কিন্তু আজ মনে হয় তার মাথার ওপরও কেউ আছে। সন্ধ্যার বড় ভাইয়ের মতো তারও বড় ভাই আছে একটা। সৌম্য মাথা নিচু করে একটু হাসলো। ইরা ওয়াশরুম থেকে বেরিয়ে সৌম্যর পাশে আকাশ আর সন্ধ্যাকে দেখে অবাক হয়। আকাশ তাদের ভার্সিটির বড় ভাইয়ের পাশাপাশি আরেক চেনা চেনা লাগলো, কিন্তু চিনতে পারলো না। তবে সন্ধ্যাকে দেখে চিনেছে। অবাক হয়ে বলে, আরে এটা সন্দেহ না। সৌম্য মৃদু হেসে বলে। হুম। ইরা মৃদু হেসে এগিয়ে আস্তে আস্তে বলে, ও তো ফোনের ভিতরে চেয়ে সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর। ইরা এখন মোটামুটি ভালোই সুস্থ। সন্ধ্যাকে দেখে আরো মন ভালো হলো। সন্ধ্যার সামনে দাঁড়িয়ে সন্ধ্যার গালে হাত রেখে বলে, অবশেষে তোমার এই কিপটে ভাই তোমাকে শহরে এনেছে। আমি অনেক বলতাম কিন্তু সৌম্য আমাকে আনেনি। সে যাক, আমি অনেক খুশি হয়েছি। সন্ধ্যা একটু হাসলো। ইরা তাকে ফোনের ভেতরে কত আদর করত। সন্ধ্যার নিজেরও ইরাকে দেখার ইচ্ছে হতো, কিন্তু চাইলেই তো সব পাওয়া যায় না। সন্ধ্যার পাশে আকাশকে দেখে ইরা একটু বিব্রত বোধ করলো। সৌম্য সাথে সন্ধ্যাকে পেয়ে ইরা অনেকটা চঞ্চল হয়েছে, তাই স্বভাব সুলভ জিজ্ঞেস করে, আপনি কে ভাই? ভালো মানুষ নয় সেটা বুঝেছি, কারণ আমি আপনাকে খারাপ কোথাও দেখেছি, কিন্তু মনে পড়ছে না। ইরার কথা শুনে সন্ধ্যার সৌম্য দুজনেই চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ কেসে ওঠে। সে আবার কবে খারাপ কাজ করলো? এই বোন মনে হচ্ছে তার সংসার হওয়ার আগেই ভেঙে দিবে। সৌম্য অবাক হয়ে বলে। কি বলছিস ইরাবতী? ইরা একটু ভেবে বলে, ও হ্যাঁ, মনে পড়ছে। এই লোকটা আমায় বিয়ে করতে এসেছিল সৌম্য। বাবার সাথে কালেকশন ছিল। বাবা কেমন মানুষ জানিসই তো। বাবার সাথে নিশ্চয়ই ভালো মানুষের কালেকশন থাকবে না। আকাশ কিছু বলতে নাই, তার আগেই সৌম্য বলে, সেসব এর পিছনের কাহিনী আছে ইরাবতী, পরে বলবো। আর আকাশ ভাইয়া তোর ফুফাতো ভাই ইরাবতী। ইরা কিছু বলতে গিয়েও থেমে যায়, বিড়বিড় করে। ফুফাতো ভাই। সৌম্য মৃদু হেসে বলে, তুই যে তোর বাবার বাড়ির আত্মীয়দের জন্য আফসোস করতি, তাদের মধ্যে একজন আকাশ ভাইয়া। ইরা ঢোক গিলল। সৌম্যকে ভালোবাসার আগে তার বাবার সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল। বাবা তার কাছে অনেক গল্প করত তার 3 বোনের, যাদের নাম আসমানি, তারা, জ্যোৎস্না। তবে তারা বাবার সবচেয়ে বেশি বলতো ছোট বোন জ্যোৎস্নার কথা। ইরা যখন তাদের খোঁজ চাইতো তখন তার বাবা এড়িয়ে যেত। কতদিন জিজ্ঞেস করেছে, বাবা কখনো বলেনি, তার মাও বলেনি। ইরা আকাশের দিকে চেয়ে বলে, আপনি কি জ্যোৎস্না ফুবুর ছেলে? ইরার মুখে নিজের মায়ের নাম শুনে সন্ধ্যা অবাক হয়, আকাশও অবাক হয়, তবে সৌম্য অবাক হয় না। ইরার সাথে তার বন্ধুত্ব ছিল, আর ইরা যেটুকু জানতো সবই তাকে এসে বলতো। সৌম্য অবাক হয়নি, অবাক হওয়ার কথাও না। এক নামে এই পৃথিবীতে কত মানুষ থাকে, কিন্তু ব্যাপারটা যে এভাবে ঘুরে যাবে কখনো কল্পনাও করেনি। আকাশ মনে মনে হেসে বলে, আমি তোমার আসমানে ফুপির ছেলে, সম্পর্কে তোমার বড় ভাই। আর তোমার জ্যোৎস্না ফুপির ছেলে সৌম্য, যে তোমার ছোট ভাই। কথাটা শুনে সৌম্য কেসে ওঠে। আকাশের দিকে চেয়ে রেগে বলে, একদম ফালতু কথা বলবেন না। তাছাড়া আমার বোনও তো আপনার ছোট বোন। এবার আকাশ রাগলো, রেগে বলে, আমি আমার সন্ধ্যাবেলা থেকে বোন মানি না। একই সময় আকাশের সাথে সাথে সৌম্য বলে, আমি আমার ইরাবতীকে বোন মানি না। দুজনের কথা একসাথে রিপিট হওয়ার দুজনেই থতমত খেয়ে তাকায়। ইরা আর সন্ধ্যা একবার আকাশের দিকে তাকায়, আরেকবার সৌম্যর দিকে। এদের অবস্থা দেখে সন্ধ্যা মুখে হাত দিয়ে হেসে ফেলল। ইরার হাসি আসলেও হাসতে পারল না, তার অবাকে শেষ কাটল না। আকাশকে মানতে পারলেও সৌম্য আর সন্ধ্যার ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। সৌম্য ইরার দিকে চেয়ে মেজাজটা দেখিয়ে বলে, হজম কর। আমিও অবাক হয়েছিলাম, আর হজম করলেও আমাকেই বিয়ে করতে হবে, এসব ভাইটাই ভুলে যা। ইরা ব্রু কুচকে বলে, তুই রেগে যাচ্ছিস কেন? আমি কি একটু অবাকও হতে পারবো না? সৌম্য কিছু বলল না। তাকে ইরা ডিরেক্ট ভাই বানিয়ে দেওয়ায় মেজাজ খারাপ লাগছে। সৌম্য বিড়বিড় করলো, পুরাই জঘন্য অনুভূতি। কথাটা আকাশের কানে গিয়েছে। সৌম্যর কথার পিঠে বলে, একদম। সৌম্য আকাশের দিকে তাকায়, আকাশও সৌম্যর দিকে চেয়ে। দুজনেই
দুজনের দিকে অসহায় চোখে চেয়ে রইল। হসপিটাল থেকে বেরিয়ে ইরা সৌম্যের উদ্দেশ্যে বলে, সৌম্য, আমার রিক্সায় যেতে ইচ্ছে করছে, যাবি? সৌম্য ইরার কথা শুনে ইরার দিকে তাকালো। ইরা মায়া মায়া চোখে তাকিয়ে সৌম্য মৃদু হেসে বলে, আচ্ছা। আকাশ তার গাড়ির কাছে দাঁড়িয়ে। সন্ধ্যা ইরার হাত ধরে এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। মৃদুস্বরে বলে, আকাশ ভাইয়া, ইরাবতী রিক্সা যেতে চায়। আকাশ ব্রু কুচকে বলে। আচ্ছা নিয়ে যাও। সৌম্য ডান হাত বাড়িয়ে বলে। ভাড়া দিন। আকাশ অবাক হয়, পাশে দাঁড়ানো সন্ধ্যাও অবাক হয়। তার ভাইয়া তো এমন নয়। সৌম্যর হাত ধরে দাঁড়ানো ইরাও সবচেয়ে বেশি অবাক হয়। সে সৌম্যকে খুব ভালো করেই চেনে। সৌম্য না খেয়ে থাকলেও কখনো কাউকে বলে না, আর আজ সে আকাশের কাছে হাত পেতে টাকা চাইছে, তাও আবার রিক্সা ভাড়া। আকাশ বিস্ময় কণ্ঠে বলে। তোমার কাছে টাকা? সৌম্য উত্তর দেয়, বড় ভাইয়ের টাকা নেই, বড় ভাইয়ের টাকায় যেতে ইচ্ছে করছে। কথাটা শুনে আকাশ শব্দ করে হেসে ফেলল। রিসিপশনে তার বলা কথাটার প্রয়োগ করছে সৌম্য। আকাশ বুঝলো। সৌম্য মৃদু হাসলো। সন্ধ্যা আপ্লুত হয়ে তার ভাইয়া আর আকাশকে দেখলো। তার ভীষণ ভালো লাগলো এই ছোট্ট ঘটনাটুকু। আকাশ প্যান্টের পিছন পকেট থেকে ওয়ালেট বের করে 100 টাকার 3টে চকচকে নোট সৌম্যর দিকে বাড়িয়ে নেয়। সৌম্য সত্যিই নিল। এরপর ইরার হাত ধরে উল্টো ঘুরে এগিয়ে যায় রিক্সার দিকে। ইরার মুখে হাসি লেপ্টে এমন সৌম্যকে সে চিনলেও দেখার সৌভাগ্য হয়নি। আজ দেখলো। সৌম্য একটি রিক্সা বের করে ইরাকে উঠতে বললে ইরা রিক্সায় উঠে বসে। পাশে সৌম্য বসে। 2 সেকেন্ড যেতেই সৌম্য বলে, ইরাবতী, তোর মায়ের বাড়ির আত্মীয়দের বলিস তোর আজ বিয়ে। কথাটা শুনে ইরা সাথে সাথে সৌম্যর দিকে তাকায়। অবাক হয়ে বলে। সৌম্য ছোট ছোট করে বলে। হুঁ। ইরা পাত্তা না দিয়ে বলে, পাগল না কি তুই? বিয়ে মানুষের জীবন একবারই হয়, আর এটা অনেক প্ল্যান করে হয়। ঢাকায় বিয়েগুলো দেখছিস না কিভাবে হয়? আমিও ওভাবে বিয়ে করতে চাই। জানিস না পছন্দের মানুষের সাথে বিয়ে হলে মেয়েরা কত কিছু করে। সৌম্য বিরক্ত হয়ে বলে। সব বিয়ের পর করিস। ইরা হতাশ হয়ে বলে, দেখ, বিয়ের পর কিছু হয় না, তুই একটু অপেক্ষা কর, আমি সব প্ল্যান করব বাড়িতে গিয়ে। সৌম্য গম্ভীর গলায় বলে, বিয়ে আজকেই হবে। না, অন্তত 2 সপ্তাহ টাইম লাগবে। সৌম্য রেগে তাকায়। ইরা মিনমিনে করে বলে, একটাই তো বিয়ে করব, আমরা সব ফ্রেন্ডদের এভাবেই বিয়ে হয়েছিল। সৌম্য শান্ত দৃষ্টিতে তাকালো। ইরার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে, তোর জ্ঞান ফেরার পর 2 বেলা ওয়েট করব, এটাই বেশি। আর ওয়েট করতে পারবো না। ইরাবতীকে আজকেই লাগবে আমার মনে, আজকেই। কথাটা বলে ইরার গালে টুপ করে একটা চুমু খেয়ে সোজা হয়ে বসে। ইরা চোখ নামিয়ে ঢোক গিলল। জমে গিয়েছে সে। সৌম্য আর চোখে ইরাকে দেখে একটু হাসলো।